পার্টটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা অ্যানালিসিস যে পার্টটা রয়েছে এই অ্যানালিসিস পার্ট থেকে তুমি একটা মোটামুটি একটা ধারণা চলে আসবে কোন জায়গা থেকে কতগুলো কি কোশ্চেন আসে, এবং শেষে অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখনো হাতে 2 মিনিট বাকি রয়েছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর গতকাল যে হিস্ট্রি ক্লাস হয়েছিল তার রেকর্ডিং, ভুল বললাম, জিওগ্রাফি ক্লাস হয়েছিল, তার রেকর্ডিং বা স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের সাথে দেখবে শেয়ার করে দিয়েছি, যারা সিক্রেট কোড শেয়ার করেছিলেন। জিওগ্রাফি স্টাডি মেটেরিয়ালের মধ্যে দেখবে একদম প্রথমে ওই টাইপ নোটসটা রয়েছে, তারপরে তোমাদের সিলেবাস যেটা স্যার ডিসকাস করেছিলেন, এবং একদম শেষের দিকে দেখবে ওই স্যার যেটা হাতে করে লিখেছেন ক্লাসের মধ্যে। এই সবটাই মানে আমি আবারও বলছি, যেরকম যা দেখছো ঠিক এটাই হবে। আমি কখনোই বলবো না এর থেকে বেশি এর থেকে কম, এই যা দেখছো সেরকম। আর সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ তোমার জিওগ্রাফি ক্লাস গতকাল হয়েছে, হিস্ট্রি ফ্যাকাল্টি আলাদা থাকবে, পলিটি আবারও বলছি সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। আবার অন্যদিকে সায়েন্স যারা নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দেখো যে তোমার কি বলে বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে, ম্যাথ আলাদা রয়েছে, এরকম। তো সব ক্ষেত্রে আবার বলছি আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। এছাড়া যেগুলো কমন সাবজেক্ট, বিশেষ করে ইংলিশ, বাংলা, সিডিপি, সিডিপি যদি এর মধ্যে রয়েছে, ইংলিশ তো আজ হচ্ছে, বাংলা এই সেশনের মধ্যে রাখা যায়নি। তো যাই হোক, এই সব ক্লাসের ক্ষেত্রে আবারও বলছি আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। আর নেক্সট যেটা বলার, যে প্রত্যেকে অ্যাক্টিভ থাকো, মানে গ্রুপে এতজন রয়েছে সেখানে কোথায় জয়েন করছে মাত্র কয়েকজন, তারপরে গিয়ে হাজার একটা মেসেজ যে আমি স্যার আমাকে পিডিএফ দিন, স্যার আমার এই সমস্যা, আমার এই অভিযোগ। আমি আজ গ্রুপের মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছি যে এইগুলোকে সিম্পলি বা খুব পোলাইটলি ইগনোর করা হবে, অর্থাৎ তোমার অসুবিধার কারণ যাই হোক না কেন কোনো অবস্থায় কিন্তু রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস তোমার কাছে যাবে না। এই কথাটা মাথায় রেখে দিও, এটা বারবার বলেছি, আবারও বলছি। তো সবাইকে বলবো যে অ্যাক্টিভ থাকো, পজিটিভ থাকো, যে কথাগুলো বলেছি একটু শোনার চেষ্টা করো, মেনে চলার চেষ্টা করো, বা সেগুলোকে অ্যাপ্লাই করার লিস্ট। আমি জানি না যে কতজন, মানে বিশেষ করে যারা প্রথম দিন ক্লাসে ছিলেন, আমি একদম প্রথম দিনের ক্লাসের কথা বলছি, প্রথম দিন ক্লাসে যারা ছিলে আমি তার রেকর্ডও গ্রুপে শেয়ার করে দিয়েছি, জানি না কতজন পুরোটা দেখেছে। কারণ বিশ্বাস করো আমাদের সময়ের খুব অভাব, ওই হিসাবে হয় না। মানে এই কথাটা যেটা বললাম এটা ঠিক ততটাই সত্যি আর ঠিক ততটাই মিথ্যা, কারণ আমরা অজুহাত দিতে ভালোবাসি। কিন্তু আবারও বলছি, তুমি যখনই বিপদে পড়বে দেখবে তোমার ওই পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে। আর আরো একটা কথা বলে রাখি, যেটা গতকালও বলেছিলাম, আমি ক্লাসের শুরুর দিন যেদিন রবিবার ক্লাস শুরু হয়েছিল তখনও ভোটের রেজাল্ট বেরোয়নি, আমি সেদিনও বলেছিলাম যে যদি পরিবর্তনের কোনো কিছু ইঙ্গিত আমরা পাই তাহলে ডেফিনেটলি হয়তো আমাদেরকে নিজেদেরকে আপগ্রেড করা উচিত, চেঞ্জ করা উচিত। আমি সেই পয়েন্ট অফ ভিউতে গতকালও বলেছি, আবারও বলছি, এবার বোধহয় দরজা বন্ধ করে পড়ার সময় চলে এসছে। আমি সবাইকে বলবো যে অবশ্যই, আমি একবারও বলছি না যে বিরাট কিছু পরিবর্তন, কারণ আমি সরকারের কেউ নই, আমি তোমার মতো সাধারণ বা তোমার থেকে অতি সাধারণ। তো আমরা এটুকু বিশ্বাস রাখতে পারি, ভরসা রাখতে পারি, যেটা আমি প্রথম দিনও বারবার বলেছি যে আমাদের হাতে এতটুকুই ক্ষমতা রয়েছে যে পাল্টাবে, সময় পাল্টাবে, দিন পাল্টাবে, আমরা এই ভরসাটুকু রাখতে পারি, এর বাইরে কোনো কিছু না। তো আশা করা যায় যে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসবে, আশা করা যায় ভালো কিছু হবে আমাদের জন্য। তুমিও এই ওয়েস্ট বেঙ্গলের যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের ভাগ্যে নিজের ভাগ্যও দেখো পাল্টাতে পারো কিনা। আমি আবারও বলবো, সময় এসছে ঘরের দরজায় পড়তে বসার। এখন থেকে টানা ডিসেম্বর পর্যন্ত নিজেকে সময় দাও, এসএলএসটির বইগুলো বের করো। আবারও বলছি, ভুল শোনোনি, এসএলএসটি অর্থাৎ 9, 10, 11, 12 যার যা সাবজেক্ট রয়েছে খুলে পড়তে বসো, নতুন করে বইগুলোকে আবার বের করো, কি কি দরকার রয়েছে সেগুলোকে দেখো, ইমিডিয়েট করো, আজ করো, কালকে সময় পাবে না। স্যার জয়েন করে গেছেন, আমরা ক্লাস স্টার্ট করে দেবো, পরবর্তী কথা হলে ক্লাসের পর হবে। সবাইকে বলবো তোমার কমেন্ট বক্সটাকে অপব্যবহার করবে না, কমেন্ট বক্সের অপব্যবহার করবে না। তোমার যেটুকু প্রয়োজন তুমি সেটুকু জিজ্ঞাসা করো স্যারকে, যা যা অসুবিধা রয়েছে সেগুলো জিজ্ঞাসা করো, কিন্তু দয়া করে কমেন্ট বক্সের অপব্যবহার করবে না। স্যার রেকর্ডিং ক্লাস কি করে পাবো, স্যার পিডিএফ নোটস দিন, এই টাইপের কথাগুলো বলবে না। আশা করি তোমরা ম্যাচিওর বললে কম বলা হবে,
ভুল বলছি না তো? তোমরা এনাফ ম্যাচিওর, তাই এই জায়গাগুলোকে প্লিজ দেখবে। আমি স্যার যেখানে ক্লাস শেষ করবে সেখান থেকে জয়েন করব, এবং কথা দিচ্ছি যে যেরকম যেরকম যা বলা আছে সবকিছু তোমাদের কাছে পৌঁছাবে, সবকিছু আমি দায়বদ্ধ তোমাদের কাছে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন, আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও তাহলে একবার থাম ইমপ্রেশন দেবে। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, দেখো সবার কাছে স্ক্রিনটাও আশা করি ভিজিবল হয়েছে। আচ্ছা, সবার কাছে আশা করি স্ক্রিনটা ভিজিবল হয়েছে। যদি কারোর কাছে স্ক্রিনটা এখনো ভিজিবল না হয়ে থাকে, সবাই একবার রিফ্রেশ করে নাও অথবা রিজয়েন করে নেবে, ঠিক আছে? তো দেখো, তো আজকে আমরা প্রাইমারি, আপার প্রাইমারি এই পুরো জায়গাটা কভার করব, এবং এখানে যে ইংরেজির যে বিশেষত্ব রয়েছে বা ইম্পর্টেন্স কি রয়েছে সেই ব্যাপারটা নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করব। প্রথমে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তার সাথে ট্রেন্ড অ্যানালিসিস করব, যে কি ধরনের প্রশ্নপত্র বিগত বছরে এসেছে ইংরেজিতে, ঠিক আছে, বা কি ধরনের প্রশ্নপত্র আসে সেই সব ব্যাপারটা আলোচনা করব। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যে কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন করা হয়, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ধরো আমরা পড়তে শুরু করলাম, যেহেতু সময়টা আমাদের কাছে খুব কম পাওয়া যায় পরীক্ষার আগে, তো সেক্ষেত্রে অনেকে আমরা বুঝতে পারি না কিভাবে স্যার শুরু করব বা কতটুকু পড়বো। এই জায়গাটা কিন্তু অনেকের কনফিউশন থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আমরা সবটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আশা করি তোমাদের সব কনফিউশন দূর হবে। এবং তার সাথে আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আলোচনা করব, যেগুলো দেখে নেব যে কি ধরনের প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারে আসে, ঠিক আছে? তো আমরা সেন্ট্রাল টেটটা নিয়ে আলোচনা করব, তার সাথে হচ্ছে ডাব্লিউবি টেটের ব্যাপারটা আলোচনা করব, এবং তার সাথে আপার প্রাইমারি জায়গাটা আমি ডিসকাস করে দেবো। তো সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আর যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে, তোমাদের যদি কোনো ডাউট তৈরি হয়, তাহলে অবশ্যই ক্লাসের পরে আমাকে বলবে, ঠিক আছে? ক্লাস চলাকালীন আননেসেসারি কোনো প্রশ্নপত্র করবে না। রিলেটেড টু ইংলিশ তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের স্যার অবশ্যই ক্লাসের পরে সবকিছু ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? তো সবাইকে একটু বলবো যে মনোযোগ সহকারে, যেটুকু ক্লাস নিচ্ছি আমি, মনোযোগ সহকারে শোনো। কারণ দেখো, কম্পিটিটিভ এক্সামিনেশনে টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে পেশেন্স, ঠিক আছে? তাহলে প্রথমে তোমাকে পেশেন্স রাখতে হবে, বা সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। আমি কতটুকু পড়বো, কতটুকু ছাড়বো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটার পরে কিন্তু তুমি এই রুট ম্যাপটা পাবে না যে কিভাবে স্যার আমি পড়বো। আমরা হয়তো রেগুলার ক্লাসে ঢুকে যাব, তখন কিন্তু এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে না, তখন আমরা সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করব। তো আজকের ক্লাসটা কিন্তু ওই ওই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য অলরেডি তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে। আমি আজকে ইংরেজি বিষয়টা নিয়েই বলবো, যে আমরা জানি যে ইংরেজি বিষয়ে কি কি থাকে, ঠিক আছে, তবুও আমি আবার ভালো করে ডিসকাস করব, ঠিক আছে? মেইনলি হচ্ছে আমাদের ইংলিশ কম্প্রিহেনশনের জায়গাটা থাকে, এবং তার সাথে হচ্ছে ইংলিশ পেডাগোগি। তো এই পেডাগোগি পোর্শনটা আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা, এনিওয়েজ, তো দেখো আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যে মোটামুটি কি ধরনের হয়ে থাকে আমাদের, ঠিক আছে? তো দেখো, যেহেতু আমরা প্রিপারেশনটা করব হচ্ছে সেন্ট্রাল টেটকে লক্ষ্য রেখে, ঠিক আছে? সেন্ট্রাল টেটকে লক্ষ্য রেখে কেন করবো স্যার? কারণ এই যে সিটেট, মানে সিটেট পেপার ওয়ান যাকে আমরা বলি, বা আমরা পিটেট যাকে বলি, প্রাইমারি টেট বলি, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের কিন্তু দুটো জায়গা কভার করছে, ঠিক আছে? সেটা আমরা জানি, ক্লাস 1 থেকে 5, ঠিক আছে, এটা কভার করছে, এই জায়গাটা কভার করছে, ঠিক আছে? এখানে এই সিলেবাসটা কিন্তু মানে আমরা সিটেটে এবং সিটের এবং প্রাইমারি টেটের ব্যাপারটা কিন্তু সেম হয়, প্রশ্নপত্রগুলো একটু ডিফারেন্ট হয় কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু সিটেটের কিছু জায়গায় আমাদের দেখবো যে কিছু প্রশ্নপত্র একটু আলাদা আসে। তো সেই জন্য আমি বলছি যে সিটেটের প্রিপারেশনটা যদি তোমরা নিয়ে রাখো, তাহলে কিন্তু প্রাইমারি টেটটা কভার করে যায়। তাই জন্য আমরা কিছু টপিক যেগুলো আর কি সিটেটে আসে, সেগুলো একটু আমরা অ্যাড যদি করে নিতে পারি, তাহলে আমাদের প্রিপারেশনটা কিন্তু একটা কম্বাইন্ড প্রিপারেশন হবে, আমাদের আলাদা করে সিটের প্রিপারেশন নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা,
তো এরপরে হচ্ছে আপার প্রাইমারি যেটা বলে, ঠিক আছে, তোমরা জানো আপার প্রাইমারি বা সিটেড পেপার 2, ঠিক আছে, সেইখানটাতে। তো এই জায়গাগুলো কি আছে, আমি যদি প্রথমে সিটেড পেপার 1 কিংবা প্রাইমারি টেটের কথা বলি, এখানে আমাদের যে জায়গাটা থাকে সেটা তোমরা জানো, ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ, সিডিপি, ইভিএস এবং তার সাথে হচ্ছে ম্যাথ। এর মধ্যে ইংরাজি বিষয়ে কি কি থাকে, ইংরাজি বিষয়ে 15+15 হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন থাকে, তার সাথে হচ্ছে ইংলিশ পেডাগোগি থাকে, ঠিক আছে, এই নিয়ে আমাদের 30 মার্কস কভার করছে। আচ্ছা, যদি আমরা আপার প্রাইমারির দিকে চলে যাই, সেখানে আমাদের কি থাকছে, সেখানেও কিন্তু আমাদের ইংরাজি থাকছে, ঠিক আছে, সেখানেও কিন্তু সেই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ আর সিডিপি থাকছে, ঠিক আছে, এই জায়গাটা 30 নম্বরই কভার করছে, 90 কভার করছে, ঠিক আছে। এছাড়া যাদের সোশ্যাল সায়েন্স থাকবে বা যারা সায়েন্সের জায়গাটা হবে সেক্ষেত্রে আলাদা ভাগ হয়ে যায়, ঠিক আছে, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি না, তোমরা জানো অলরেডি। তাহলে এই দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজি জায়গাটা কিন্তু আমাদের 15-15 রয়েছে, এখানেও কিন্তু একই রকম ভাবে 15+15 এই জায়গাটায় কভার করে, ঠিক আছে। আচ্ছা, একেবারে পিটির ব্যাপারটাও বলে দিই। পিটির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এখানে যেটা হয় সেটা হচ্ছে গ্রামার পোর্শনটা থাকে, পেডাগোগি পোর্শন থাকে না, ঠিক আছে, পেডাগোগি পোর্শনটা নেই, শুধু গ্রামার পোর্শনটা কভার করে। এই হচ্ছে আমাদের টোটাল জায়গা, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে দেখি। তো দেখো, আমি এখানে রেখে দিয়েছি তোমাদের যে জায়গাটা, হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ কি কি থাকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এগুলো রেখে দিয়েছি, ঠিক আছে, বুঝতেই পারছো। টু আনসিন প্রোজ প্যাসেজ, ঠিক আছে। আহ কি কি থাকে হচ্ছে লিটারেরি কিংবা ন্যারেটিভ কিংবা সাইন্টিফিক, এরকম বিভিন্ন ধরনের প্যাসেজ থাকে, ঠিক আছে। সেখান থেকে দেখা যাচ্ছে কি যে স্টেটের ক্ষেত্রে দেখা যায় বা ডাব্লিউবি টেটের ক্ষেত্রে যেটা দেখা যায়, মোটামুটি প্রতি বছর প্রোজ থেকেই দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল টেটের ক্ষেত্রে কিন্তু একটা প্রোজ থেকে আসে আর একটা কিন্তু পোয়েম থেকে আসে। এবং এই পোয়েম থেকে কিছু জিনিসপত্র জিজ্ঞেস করা হয়, সেগুলো হয়তো আমাদের ডাব্লিউবি টেটে আসে না, ঠিক আছে। তো সেখানে আমি বললাম তোমাকে দেখাবো আমি কোন কোন জায়গাগুলো একটু মানে সিটেডে একটু এগিয়ে থাকে, সেই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। জাস্ট এখন একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তো ওই ব্যাপারটা এখানে তোমরা দেখে নিতে পারছো। বাদ বাকি এখানে ধরো তোমরা দেখে নেবে, তোমাদের জন্য আমি এগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। পিটির জায়গাটাও আমি তোমাদেরকে রেখে দিয়েছি, শুধুমাত্র এখানে গ্রামার পোর্শনটা থাকে, পেডাগোগি পোর্শনটা এখানে কভার করে না, সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো বাদ বাকি জায়গাটা তোমরা এখানে দেখে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি মেইন জায়গাটায় আস্তে আস্তে। আচ্ছা, প্রথমে দেখো, আমরা যে জায়গাটা বিশ্লেষণ করে দেখাবো সেটা আমি একটু তোমাদেরকে ইংলিশ পেপার অ্যানালিসিস করে দেখাই, তারপরে আমি যাচ্ছি পেডাগোগি পোর্শনটাতে, ঠিক আছে। প্রথমত ভালো করে লক্ষ্য করো যে ইংরাজির পেপারটাতে যেটা আমাদের এখানে থাকে সেটা হচ্ছে কি, দেখো আমি প্রথমে তোমাদেরকে রেখেছি হচ্ছে এটা হচ্ছে সিটেটের। এটা যদি আমি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ লাস্ট মোটামুটি ধরো 5 to 6 ইয়ার্সে যদি প্রশ্নপত্র বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাচ্ছে প্রশ্নপত্রগুলো এরকম ধরনের হয়ে থাকে। এখানে দুটো আরসিটি দেওয়া হয়, দুটো আরসিটি থেকে 10টা প্রশ্ন থাকে সিটেটে, ঠিক আছে। এই দুটো আরসিটি আমি তোমাদেরকে বললাম, একটা পোয়েম বেসড, একটা প্রোজ বেসড, ঠিক আছে। আর কোনোবার হয়তো প্রোজ বেসড হতে পারে, এরকম বিভিন্ন রকম হয়। তবে জেনারেলি হচ্ছে পোয়েম এবং প্রোজ দুটোই থাকে, ঠিক আছে। এখান থেকে 10টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 যে টপিকটা, এই টপিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস, ঠিক আছে। রেটোরিক্যাল ডিভাইস কি, ফিগার অফ স্পিচ, এটাকে বলে ইংরেজিতে ফিগার অফ স্পিচ। যারা ইংরেজি নিয়ে হয়তো পড়েছো তারা জানো ফিগার অফ স্পিচ থাকে, এবং যারা পড়োনি তাদের ক্ষেত্রেও আমি ক্লিয়ার করে দেবো। ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ফিগার অফ স্পিচ এখান থেকে প্রশ্ন করা হয়। সেটা ধরো, আমি যদি সিটেটের প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডেই দেখি, তাহলে ফিগার অফ স্পিচের থেকে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে সিমিলি, ঠিক আছে। সিমিলি মানে কি, ঠিক আছে, সিমিলি জিনিসটা হচ্ছে একটা কম্পেরিজন। যে কম্পেরিজনটা কি হবে, তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। এবং কম্পেরিজনের সাথে সিমিলির একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে কি, কম্পেরিজনে আমরা কি করি, কম্পেরিজনে আমরা দুটো সিমিলার জিনিসের মধ্যে কিন্তু কম্পেয়ার করে থাকি। যেমন আমি বললাম হি ইজ টলার দেন আই, এখানে এই যে এটা একটা, এটা এবং এটা, এটা পার্সোনাল প্রোনাউন, এটাও পার্সোনাল প্রোনাউন, দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে এবং দুটোই হচ্ছে
লিভিং অবজেক্ট, ঠিক আছে, মানে আমরা মানুষের কথা বলি, পার্সোনাল জিনিসের কথা। এটাকে বলা হয় কম্পারিজন, যেখানে আমরা দেখি দুটো সিমিলার অবজেক্টের মধ্যে বা সিমিলার জিনিসের মধ্যে কিন্তু কম্পারিজনটা আসে। কিন্তু ইফ উই টক অ্যাবাউট সিমিলি, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে সিমিলি এখানটায় টানা হয় কি, সিমিলি টানা হয় হচ্ছে যে তোমার সাথে বা একজনের সাথে কোনো একটা ডিসিমিলার অবজেক্টের কোনো একটা জিনিসকে বা কোনো একটা কম্পোনেন্টকে তার সাথে সিমিলার প্রমাণ করার চেষ্টা করা হয়, ঠিক আছে, এটাকেই বলা হয় সিমিলি, ঠিক আছে। অর্থাৎ এখানে কম্পারিজনটা হয় কিন্তু এক্সপ্লিসিট, অর্থাৎ তোমাকে কিন্তু পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে, এক্সপ্লিসিট কম্পারিজন হবে, মানে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ব্যবহার করা হয় সিমিলির ক্ষেত্রে মেইনলি যেটা হচ্ছে অ্যাজ, লাইক, এগুলো, ঠিক আছে। ধরো আমি বললাম, একটা এক্সাম্পল দিচ্ছি, শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। তার মানে লায়নের ব্রেভারির সাথে তাকে, তার ব্রেভারিকে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে শি রয়েছে এটা একটা পার্সোনাল প্রোনাউন, এখানে তার সাথে তুলনা করা হচ্ছে লায়নের ব্রেভারিকে, ঠিক আছে, মানে বোথ আর ডিফারেন্ট অবজেক্টস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে লায়নের ব্রেভারি এটা অনেকটা শি তার সাথে মিলে যাচ্ছে বলে, তার ব্রেভারির সাথে মিলে যাচ্ছে বলে এখানে কিন্তু কম্পারিজনটা টানা হচ্ছে। তাহলে শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। একই রকম ভাবে যদি আমি বলি যে তার দৌড়ান, অর্থাৎ হি রানস, সে দৌড়ায় কার মতো, হি রানস লাইক দ্য উইন্ড, লাইক দ্য উইন্ড, লাইক দ্য উইন্ড, ঠিক আছে। হার স্মাইল ইজ লাইক সানশাইন। তাহলে দেখো এই যে সূর্য কিরণ, সূর্য কিরণের সাথে তার স্মাইলকে তুলনা করা হচ্ছে। তার মানে তার এই যে, মানে এখানে এন্টিটিটা কি, মানে সানশাইন যেমন খুব চমকপ্রদ লাগে আমাদের কাছে, ঠিক একই রকম ভাবে তার স্মাইলটাও হচ্ছে চমকপ্রদ বা খুব আকর্ষণীয়, ঠিক আছে। আবার তার তার দৌড়ানোটা, ঠিক আছে, মনে হচ্ছে একটা উইন্ড, বাতাস যেমন প্রবল বেগে ধাবিত হয় তেমন ভাবে সেও যেন ধাবিত হচ্ছে প্রবল বেগে। তার মানে এইগুলো হচ্ছে আমাদের সিমিলির মধ্যে পড়ে, মানে দুটো ডিসিমিলার অবজেক্ট হবে কিন্তু তাদের কমন এন্টিটি হবে একটা বা কমন কম্পোনেন্ট হবে একটা, যে কম্পোনেন্টের ভিত্তিতে দুজনকে সিমিলার প্রমাণ করা হবে, দ্যাট ইজ কল্ড সিমিলি। এগুলো হচ্ছে পোয়েটিক ডিভাইস অনেকে বলে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, ঠিক আছে, কোনো একটা কবিতা লেখার ক্ষেত্রে এগুলো কাজে লাগে, ঠিক আছে। বিভিন্ন কবিতা যদি তোমরা বিশ্লেষণ করো তার কিছু প্যারামিটার থাকে কবিতা পড়ার সময়, ঠিক আছে, যেমন ধরো একটা হচ্ছে সিমিলি হলো, একটা হচ্ছে এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে মেটাফোর, বা 2 নম্বরটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটাফোর, ঠিক আছে। মেটাফোর শুধু কবিতা নয়, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ঠিক আছে, এই লেখাগুলোর বিভিন্ন লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্যার হোয়াট ইজ মেটাফোর? মেটাফোর হচ্ছে, এই মেটাফোর জিনিসটা কি স্যার, এখানে ব্যাপারটা হয়, এখানে তোমাকে এক্সপ্লিসিটলি বলে দেবে না, যে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না, তোমাকে ইমপ্লিসিটলি বলবে বা ইমপ্লাইড কম্পারিজন বলবে, ইমপ্লাইড কম্পারিজন, ঠিক আছে। ব্যাপারটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না, কিন্তু এটা একটু ঘুরিয়ে তোমাকে ব্যাপারটা ধরিয়ে দেবে, ঠিক আছে। ধরো ধরো বলা হলো যে শি ইজ আ লায়ন ইন ব্যাটল। এবার তোমাকে ধরে নিতে হবে যে এখানে লায়নের, লায়ন যেমন ব্যাটল ফিল্ডে গিয়ে কারোর কাছে বশ্যতা স্বীকার করে না, কারোর কাছে হার স্বীকার করে না, অপরাজেয়র মতো এগিয়ে যায়, তেমন ভাবে সেও কিন্তু তাকেও বলা হচ্ছে সে যখন কোনো একটা ব্যাটলের সম্মুখীন হবে, ঠিক আছে, সেও তখন কি লায়নের মতোই এগিয়ে যাবে, কোনো রকম ভাবে ভয় পাবে না। তাহলে ব্যাপারটা কিন্তু সিমিলার প্রমাণ করা হচ্ছে একটু অন্যরকম ভাবে, তোমাকে একটু মেটাফোরিক্যালি ব্যবহার করা হচ্ছে, যে তাকে একটা মেটাফোর হিসাবে ব্যবহার করা হলো, ঠিক আছে। সেই মেটাফোরের মাধ্যমে আমি প্রমাণ করলাম যে তার মধ্যে মধ্যে যে লায়নের একটা শৌর্য বীর্য আছে সেই জিনিসটা তার মধ্যে রয়েছে, ঠিক আছে। ধরো এরকম বললাম, টাইম ইজ মানি, এটুকু বলে দিলাম, ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করলাম না যে মানি, হোয়াট ইজ মানি, মানি ইজ ভেরি এক্সপেন্সিভ থিং, তাই না। মানির মাধ্যমে আমরা কোনো কিছু কিনতে পারি, তেমন মানুষের মানে একটা জিনিস কেনার জন্য
কিছু ক্রয় বিক্রয় করার জন্য মানি যেমন ইম্পর্টেন্ট, তেমন ভাবে আমাদের কাছে সময়টা কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা কম্পারিজনটা করলাম, যেটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে বললাম, ব্যাপারটা কিন্তু সরাসরি আমরা কিন্তু বললাম না। এই ব্যাপারটাই হচ্ছে মেটাফোরের ব্যবহার, দ্যাট ইজ ইমপ্লাইড কম্পারিজন। ঠিক আছে, তাহলে মেটাফোর হচ্ছে এরকম কম্পেয়ার করে, দুটো জিনিসকে কম্পেয়ার করে দেখায়, যেখানে আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সিমিলিতে যেমন আমরা অ্যাজ বা লাইক এর ব্যবহার গুলো করেছিলাম, মেটাফোরে কিন্তু আমরা এগুলো ব্যবহার করব না। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এরকম বলতাম এখানটাতে, হিজ ওয়ার্ডস, ধরো হিজ ওয়ার্ডস কাট লাইক আ নাইফ, এই লাইক আ নাইফ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইকের ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু একটা সিমিলি, এটা মেটাফোর নয়। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি এরকম ভাবে বলতাম এটাকেই, হিজ ওয়ার্ডস ওয়ার নাইভস, মানে একটা ছুরি যেমন ভাবে কোনো কিছুকে বিদ্ধ করে, ঠিক আছে, তেমন ভাবে তার তার যে ওয়ার্ডস গুলো বা তার কথাবার্তা গুলো, সেগুলো কিন্তু এরকম বিদ্ধ করা, মানে পেনিট্রেবল, এরকম আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে শিখলাম, দুটোর মধ্যে কিন্তু এই ডিফারেন্সটা আমাদের কাছে দেখতে হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে তার ভিত্তিতেই বলছি। আমরা আমাদের রেগুলার ক্লাসে এই ব্যাপারে আরো আলোচনা করব, আমি জাস্ট তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডটা দেখানোর চেষ্টা করছি। যে আরেকটা জিনিস আমাদেরকে প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন জিনিসটা কি দেখো, what is personification? Personification is a figure of speech where human qualities are given to non-human things. ঠিক আছে, যখন আমি কোনো একটা হিউম্যান কোয়ালিটিস গুলো কোনো একটা নন হিউম্যান কোয়ালিটিস এর মানে জিনিসের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি হিউম্যান কোয়ালিটিস গুলো নন হিউম্যানের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, বা নন হিউম্যান অবজেক্টস এর মধ্যে দেওয়ার চেষ্টা করছি, বা জিনিসের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, নন হিউম্যান থিংস এর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। লাইক ধরো আমি যদি বলি অ্যানিমাল, আচ্ছা আমি কোনো নেচার বা বিভিন্ন আইডিয়াস এইরকম বিভিন্ন কিছু দিচ্ছি, মানে যখন আমরা মানে নন হিউম্যান বিং বিহেভস লাইক আ হিউম্যান, তাহলে করে বোঝো, নন হিউম্যান বিংস বিহেভ লাইক আ হিউম্যান। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের পার্সনিফিকেশন। ঠিক আছে, ধরো আমি বললাম দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, থ্রু দ্য ট্রিজ। তাহলে এই যে হুইসপার করতে পারে কি, এটা একটা মানুষ করতে পারে, হুইসপারিং। ঠিক আছে, এই যে নেচারটা রয়েছে, এই নেচারটা হচ্ছে একটা হিউম্যান কোয়ালিটি। আমি তখন এই হিউম্যান কোয়ালিটিকে এই উইন্ডের মধ্যে আরোপ করার চেষ্টা করছি বা ইম্পোজ করার চেষ্টা করছি। ঠিক আছে, সে যখন এরকম হুইসপার করে কোনো কিছুর মধ্যে, I read a story called his first flight. আচ্ছা, here it is he is referred to the seagull which is a bird. Very good. ঠিক আছে, ফার্স্ট ফ্লাইটে একদম। ঠিক আছে, তো পোর্ট্রেট অফ আ লেডি পড়লেও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, পোর্ট্রেট অফ আ লেডি, ঠিক আছে, সেখানেও দেখতে পাবে যে একটা পোর্ট্রেটকে তুলনা করা হচ্ছে বিভিন্ন মেটাফোরিক্যালি বা এরকম ভাবে সময়ের সাথে। ঠিক আছে, একদম এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তো এরকম আর কি রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন কবিতার মধ্যে বা বিভিন্ন লেখার মধ্যে করা হয় এগুলো। ঠিক আছে, আর পোর্ট্রেট অফ আ লেডি যদি পড়ে থাকো সেটাও তোমরা দেখতে পাবে যে এখানে দেখেছো। আর একটা ফটোগ্রাফ বলে একটা কবিতা রয়েছে। ঠিক আছে, আর ফটোগ্রাফ বলে একটা কবিতা রয়েছে, সেখানেও আমরা দেখতে পাই। ঠিক আছে, ফটোগ্রাফে একটা খুব সুন্দর কিছু লাইন রয়েছে আর কি। ঠিক আছে, সেখানেও আমরা পার্সনিফিকেশনের কথা পাই। ঠিক আছে, যাই হোক, তো এর বিভিন্ন জায়গায় এগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে,
আচ্ছা, যাই হোক, আচ্ছা, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, ঠিক আছে, এখানে আমরা দেখলাম। আচ্ছা, ধরো আরো কিছু যদি বলি আমি, ধরো, আচ্ছা, ধরো আমি বললাম the flowers danced in the breeze, ঠিক আছে, দ্য ফ্লাওয়ার্স ড্যান্স ইন দ্য ব্রিজ, ঠিক আছে, বাতাসের মধ্যে আন্দোলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ডান্স করছে, এটা তো একটা হিউম্যান জিনিসকে বোঝানো হচ্ছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই ফ্লাওয়ার তো এরকম ভাবে ডান্স করছে, ব্যাপারটা এরকম তো হয় না, তাহলে হিউম্যান কোয়ালিটিস তার মধ্যে আরোপ করা হচ্ছে। একেই বলা হয় হচ্ছে পার্সনিফিকেশন, যখন আমরা কোনো একটা হিউম্যান কোয়ালিটিস আমরা কোনো নন হিউম্যান কোয়ালিটিস এর মধ্যে আরোপ করার চেষ্টা করি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি হাইপারবোল, দ্যাট ইজ এক্সাজারেশন, অর্থাৎ যখন কিছু অতিরঞ্জিত করে কিছু বলা হবে, ঠিক আছে। হাইপারবোল হচ্ছে একটা অতিরঞ্জিত করে বলা হবে, মানে যখন তুমি অতিরঞ্জিত করছো, ঠিক আছে, তখন সেটাকে হাইপারবোল। আমরা ম্যাকবেথের ক্ষেত্রেও দেখেছি, অনেক জায়গায় আমরা দেখেছি হাইপারবোলের ব্যবহার, ঠিক আছে। ধরো আমরা থাউজেন্ড থ্যাঙ্কস বলছি, এই ব্যাপারটার মধ্যে শুধু আমি ধন্যবাদ বলতেই পারতাম, ঠিক আছে, এই থাউজেন্ড থ্যাঙ্কস বলার কি দরকার আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে, আমি এরকম খুব সোজা করে বলতে পারতাম। আচ্ছা, আই হ্যাভ টোল্ড ইউ, ধর আমি একটা বললাম, আমি তোমাকে এতবার বলেছি, এটা বোঝানোর জন্য আই হ্যাভ টোল্ড ইউ, আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, আমি এতবার বলেছি মিলিয়ন টাইমস। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এতবার বলার জন্য মিলিয়ন ব্যবহার করা দরকার ছিল না, তাহলে এটা তুমি এক্সাজারেটেড ওয়েতে তুমি ব্যবহার করছো, ঠিক আছে। আই হ্যাভ টোনস, মানে এরকম এরকম বলতে পারো, আই হ্যাভ টোনস অফ হোমওয়ার্ক, মানে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক রয়েছে, এরকম, ঠিক আছে। আচ্ছা, হি রানস ফাস্টার দ্যান লাইটনিং, ঠিক আছে, বিদ্যুতের গতি বা লাইটনিং এর যদি যে গতি থাকে তার থেকেও সে আর কি দ্রুত দৌড়াতে পারছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি যে আমাদের হাইপারবোলিক এক্সপ্রেশন, ঠিক আছে, এগুলো ব্যবহার করো। তো প্রিভিয়াস ইয়ারে এই চারটেই দেখা গেছে, ঠিক আছে, আমি চারটে আলোচনা করে দিলাম। আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখবো যখন, তখন আরো ভালো বুঝতে পারবো। তো এই যে যেমন যেমন হচ্ছে এই টপিকটা হচ্ছে আমাদের ডাব্লিউবি টেটে নেই, আসে না, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু এখানে করে ফেলতে হবে, কারণ এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু গ্রামার সেকশনে চলে আসি, মানে অ্যাকচুয়ালি গ্রামার সেকশন মানে হচ্ছে এই কম্প্রিহেনশন বেসড কিছু আহ প্রশ্নপত্র থাকে, তার সাথে গ্রামার থাকে। সেই গ্রামার থেকে আমি যদি চলে আসি, আমরা দেখতে পাবো প্রিভিয়াস ইয়ারে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এসছে, মানে এখান থেকে একটা প্রশ্ন এসছে যে একটা একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ওয়ার্ডকে বলা হয়েছে এটা কি, এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি কনজাংশন নাকি প্রেপোজিশন। এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই যে বিভিন্ন শব্দগুলোকে চিনতে হবে, যে একটা ওয়ার্ড আমরা ব্যবহার করছি, সেই ওয়ার্ডের প্রপার যে ফর্মগুলো রয়েছে, ঠিক আছে, সেই ফর্মগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হয়, ঠিক আছে। তো সেগুলো আমাদের কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো এরকম ভাবে আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার করে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর 4 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে কি সিনোনিম। সিনোনিম থেকে সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, ক্লজ আইডেন্টিফিকেশন থেকে একটা প্রশ্ন এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটা নাউন ক্লজ নাকি কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটা থেকে, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন এসছে ক্লজ আইডেন্টিফিকেশন। তাহলে ক্লজের ব্যাপারটা আমাদের খুব ভালো করে শিখে নিতে হবে। আচ্ছা, নাম্বার, এখানে অ্যানালজি থেকে দুটো প্রশ্ন এসছে, ঠিক আছে, ভালো করে বোঝো। অ্যানালজি থেকে দুটো প্রশ্ন হচ্ছে পেপার 2 তে, ঠিক আছে, এটা আমাদের পেপার 2 জায়গাটা কিছু থাকে অ্যানালজি থেকে, এটা অনেকটা তুমি অন্যান্য জায়গার সাথেও মেলাতে পারবে, ঠিক আছে, এটা একটু ইংরেজির ভাষায় থাকে ব্যাপারটা। আচ্ছা, আরেকটা এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজেস, যেটাও কিন্তু দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে পেপার 2 তে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো দেখো, এবার যদি আমরা যে এই প্রিভিয়াস ইয়ার ব্যাপারটা বিশ্লেষণ করলাম, দেখো আমাদের কিন্তু টপিক গুলো মাথার মধ্যে গেঁথে গেল যে আমাদের কি কি পড়তে হবে, হোয়াট টু স্টাডি, ঠিক আছে। এবং হোয়াট টু স্টাডি হয়ে তুমি একবার ঠিক করে ফেলতে পারো, হোয়াট টু স্টাডি হয়ে তুমি বুঝতে পারো একবার, তাহলে হোয়াট নট টু স্টাডি ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর
না হলে কি হবে, তুমি সমস্ত কিছু পড়ে ফেলবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার দেখবে ব্যাপারটা সময় নষ্ট হয়েছে আর কিছুই হয়নি। তো এই ব্যাপারটা যাতে আমার না হয়, আমরা একটু স্মার্ট ওয়ার্ক করে এগো, ঠিক আছে? যেহেতু আমাদের সময়টা কম, তাই জন্য আমরা একটু স্মার্ট ওয়ার্ক করবো যাতে আমরা কম সময় বেশি আউটপুট পাই। তাহলে হোয়াট টু স্টাডিটাকে আমাদের দেখে নেওয়ার আগে জরুরি হচ্ছে হোয়াট নট টু স্টাডি। তাহলে হোয়াট টু স্টাডিকে যদি আমরা দেখে নিচ্ছি কি কি আছে, আমাদের ক্লজের ব্যাপারটা ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে, আমাদের সিনোনিম অ্যান্টোনিমের জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে, আমাদের পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো রয়েছে, তাহলে এই টপিকগুলোকে যদি আমরা কভার করতে পারি তাহলে এই ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে। তার সাথে হচ্ছে রেটোরিক্যাল ডিভাইসেস গুলো আমরা পড়ে নেবো, তাহলে এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আর তার সাথে আমরা কম্প্রিহেনশনের জায়গাটা খুব ভালো করে প্রিপারেশন করবো। এই কম্প্রিহেনশনের জন্য আমরা কোনো একটা পার্টিকুলার বই ফলো করতে পারি, আমরা নিউজ পেপার পড়তে পারি, ইংরেজি নিউজ পেপার প্রতিদিন যদি পড়তে পারি সেটাও আমাদেরকে অনেকটা উপকার হয়, ঠিক আছে, বা কোনো বই থেকেও আমরা পড়তে পারি। যত করবো, মানে কম্প্রিহেনশন মিনস হচ্ছে ইউ হ্যাভ টু গ্র্যাপস দ্য মিনিং, বা ইউ হ্যাভ টু গ্র্যাপস দ্য ওয়ার্ডস, ঠিক আছে, হোয়াট অ্যাকচুয়ালি দ্য রাইটার ওয়ান্টস টু কনভে, ঠিক আছে, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হয়। তাহলে ব্যাপারটা যত কম্প্রিহেনশন বেশি পড়বো, তো আমরা গ্র্যাজুয়ালি বুঝতে পারবো কি কি বলতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের পড়ার বিষয়, খুব যত বেশি পড়বো, সেটা নিউজ পেপার হতে পারে, কোনো বই হতে পারে, যে কোনো জায়গাতে তোমরা পড়তে পারো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে একটু, এবার ধরো আর বাদ বাকি 15টা প্রশ্ন যারা রয়েছে সেটা হচ্ছে পেডাগোগি প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ডব্লিউবি প্রাইমারি টেটের দিকে চলে যাই, এখানেও আমরা দেখতে পাবো কি ট্রেন্ড বলছে। ট্রেন্ড দেখো, এখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বলছে, ঠিক আছে, যে এখানে 8টা প্রশ্ন দেয়া হয়, ওখানে 10টা প্রশ্ন ছিল, এখানে 8টা প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, সেই জায়গাটা রয়েছে। আচ্ছা, এবার গ্রামার সেকশনে কি কি রয়েছে দেখো, ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ারে 2টো প্রশ্ন এসেছে, ঠিক আছে, মানে ওই যে এবিসিডি আকারে সাজাতে হবে, মানে তোমাকে প্রপার ডিকশনারি মেনটেন করে সাজাতে হবে, 4টে ওয়ার্ড থাকবে, সেগুলোকে আমরা প্রশ্নপত্র দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, অ্যান্টোনিম থেকে 2টো প্রশ্ন এসছে, সিনোনিম থেকে 2টো প্রশ্ন এসছে, নাম্বার মানে সিঙ্গুলার কিংবা প্লুরাল এই জায়গা থেকে 3টে প্রশ্ন এসেছে। আচ্ছা, জেন্ডার মাস্কুলিন ফেমিনিন নিউটার কমন জেন্ডার এগুলো থেকে 3টে প্রশ্ন এসেছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে 3টে প্রশ্ন এসেছে। আচ্ছা, স্পেলিং মিস্টেক এখান থেকে 3টে প্রশ্ন এসেছে। এরার কারেকশন থেকে 2টো প্রশ্ন এসেছে, ঠিক আছে, এরার কারেকশন করতে গেলে আমাদের কি পার্টস অফ স্পিচের জায়গাটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে 2টো প্রশ্ন এসেছে। এই হচ্ছে আমাদের পড়ার জায়গা, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা মোটামুটি আইডিয়া করে ফেলতে পারলাম যে আমাদের কোনটুকু পড়তে হবে, ঠিক আছে। আশা করি সবার কাছে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, যে আমাদের কতটুকু পড়তে হচ্ছে, ঠিক আছে। তাহলে হোয়াট টু স্টাডি জায়গাটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড দেখে কিন্তু বুঝে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এগুলোকেই বারবার করে ব্রাশ আপ করতে হবে, পড়তে হবে, ঠিক আছে, এবং যেগুলোকে কমপ্লিট করে তৈরি করে নিতে হবে। বলো, কারো কোনো ডাউট আছে টিল নাও? এটুকু বুঝতে কারো কোনো ডাউট আছে? আমরা ট্রেনটা বুঝতে পারলাম তো? সবাই একটু জানাও, বা থাম ইমপ্রেশন দিতে বা টেক্সট করো। ভেরি গুড। হ্যাঁ, সব একই, ঠিক আছে, একই কোয়েশ্চেনের ট্রেন্ড হচ্ছে একই, ঠিক আছে। আমি প্রাইমারি আপার প্রাইমারি দুটোই কভার করেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা তাহলে একটা চলে যাই, এবার আমরা পেডাগোগি পোর্শনটাকে বিশ্লেষণ করি, ঠিক আছে, এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো, পেডাগোগি পোর্শনটা দুটো জায়গাতেই কভার করছে একই রকম ভাবে, ঠিক আছে। এবার আমরা জাস্ট চলে যাই, এখান থেকে আমরা শুরু করি। এবারটা দেখো, ইংরাজি পেডাগোগি, এই যে পেডাগোগি পোর্শনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। পেডাগোগি পোর্শনটাতে যদি শুরু করার আগে আমাদের কিছু বেসিক জায়গা দেখে নিতে হবে। হোয়াট ইজ পেডাগোগি? পেডাগোগি হচ্ছে পেডাস এবং মানে পেডোস এবং অ্যাগোগাস এই দুটো ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে লিডার অফ চাইল্ড, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে একটা চাইল্ডকে তোমাকে কি হবে, তুমি লিড করবে, সেই ব্যাপারটা আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে। এবার এই এই যে ব্যাপারগুলো রয়েছে, বা মানে পেডাগোগি জায়গাটা তৈরি করতে আমাদের কি কি স্কিল ডেভেলপ করতে হবে,
বা আমাদের কি কি জায়গাগুলোকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রিক ওয়ার্ড পেডাস এবং অ্যাগোগাস, ঠিক আছে? ঠিক আছে, পেডাস মানে হচ্ছে চাইল্ড, অ্যাগোগাস মানে হচ্ছে লিডার। তাহলে পেডাগগ যিনি হবেন তিনি হচ্ছেন আ লিডার অফ চাইল্ড, রাইট? তাহলে আমরা পেডাগগি, এই যে লিডার অফ চাইল্ড বা তিনি যে একজন একজন পেডাগগ যিনি পড়াচ্ছেন, তিনি টিচিং এর কোন কোন নীতি অবলম্বন করে মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা পড়ানোর চেষ্টা করবে, সেটাই হচ্ছে আমাদের পেডাগগি, ঠিক আছে? আচ্ছা, এবার এটা যাওয়ার আগে আমরা একটু ইংরেজি সাহিত্যের একটু ইতিহাসটা একটু জেনে নেওয়া আমাদের কাছে খুব দরকার, ঠিক আছে? দেখো, আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একসময় কি ছিল, একসময় খুবই লেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা যখন ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি তোমার তৈরি হয়, সেটা হচ্ছে কি মানে ওয়েস্ট জার্মানিতে, ঠিক আছে? ওয়েস্ট জার্মানিতে সেখানে আহ যে ট্রাইব গুলো ছিল তারা হচ্ছে অ্যাংলো এবং স্যাকশন, ঠিক আছে? এই অ্যাংলো এবং স্যাকশন এরা এই যে ডায়ালেক্টটা, এরা আস্তে আস্তে পরবর্তীকালে অ্যাংলো স্যাকশন এবং জুটস এই তিনটে জাতি এরা মাইগ্রেন্ট বা মাইগ্রেট করে চলে আসে হচ্ছে ব্রিটেনে। এবং ব্রিটেনে যখন ওখান থেকে চলে আসছে, ব্রিটেনে তখন কিন্তু তারা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একটা জায়গা তৈরি করে ফেলছে, ঠিক আছে? তখন কিন্তু এই ব্রিটেনে কিন্তু তারা ব্রিটেনে যারা ছিল তাদের ডায়ালেক্টে কথা বলতো। তো তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু অ্যাংলো স্যাকশন, এই জুট, এই তিনটে জাতি তাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে প্রতিষ্ঠা করছে, ঠিক আছে? যেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডও বলা হয়, ঠিক আছে? পরবর্তীকালে যখন ইংরাজির সাথে আরো ল্যাটিন ইনফ্লুয়েন্স যুক্ত হয়েছে, ঠিক আছে? ল্যাটিনরা এসেছিল, ল্যাটিনরা যখন ল্যাটিন মানে যখন রোমান থেকে আর কি এলো, তারাও আস্তে আস্তে ওল্ড নর্স বলে একটা জাতি ছিল, ঠিক আছে? তাদের সাথে আর কি অ্যাডেড হচ্ছে, তারা আবার কিছু ভোকাবুলারি ইংরেজিতে অ্যাড করছে। পরবর্তীকালে নরম্যান একটা কনকোয়েস্ট হয় 166-এ, তোমরা জানো, ঠিক আছে? যারা ফ্রেঞ্চ স্পিকিং নরম্যানস যারা ছিল তারা আস্তে আস্তে ওখানে বসতি স্থাপন করতে শুরু করে। যাই হোক, তো এই বিভিন্ন ইংরাজি ল্যাঙ্গুয়েজটা আজকে ডেভেলপ একদিনে করেনি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছে এরকম বিভিন্ন জাতি, বিভিন্ন ল্যাটিন ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, এই বিভিন্ন জাতির ভাষা থেকে কিন্তু ইংরাজি আজকে ভোকাবুলারিটা কিন্তু সমৃদ্ধ হয়েছে, ঠিক আছে? আস্তে আস্তে এরকম ভাবে এগোচ্ছে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে আজ মডার্ন ইংলিশ পিরিয়ডে যাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা ছিল। এবার যদি আমি একটু হিস্টোরিক্যালি দেখি, তাহলে হিস্টোরিক্যালি ব্যাপারটা কি হয়, ঠিক আছে? যখন আমরা আমরা যদি দেখি একটু যে 1813-এ, যেখানে আমরা 1813 অ্যাক্টে, ঠিক আছে, যেখানে হচ্ছে শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে, আস্তে আস্তে তখনকার জায়গাটা কি ছিল মোটামুটি যদি আমরা এরপরে চলে যাই 1833 খ্রিস্টাব্দ বা 1833 অব্দি, এই সময় পর্যন্ত কিন্তু আমাদের যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা হচ্ছে পার্সিয়ান। এই পার্সিয়ানটাকে রিপ্লেস করা হচ্ছে এরপরে 1835-এ, ঠিক আছে? সেই সময় আমরা জানি থমাস ব্যাবিংটন মেকলে, ঠিক আছে, তিনি ইংরেজিকে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিচ্ছে, ঠিক আছে? তিনি ছিলেন হচ্ছে ল কাউন্সিলের এডুকেশন প্রেসিডেন্ট, ঠিক আছে? তিনি তখন কিন্তু বললেন যে আজকে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে, যাতে সমস্ত ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, সব ক্ষেত্রেই ইংরাজির একটা বাড়বাড়ন্ত বা ইংরাজির কমিউনিকেশনটা ডেভেলপ করতে পারে, যদি আমরা ভারতবর্ষে শাসন করতে চাই, ঠিক আছে? তো আমরা এটুকু জানি যে তারা প্রথমে বণিক বেশে এসেছিল, তারপরে পরপরে বণিকের আন্দোলন রাজদণ্ডে পরিণত হচ্ছে। যাই হোক, তারা তখন দেখলো যে ইন্ডিয়াতে যদি শাসন করতে হয় তাহলে আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো তখন তিনি একটা ডাউনওয়ার্ড ইনফিল্ট্রেশন থিওরি নিলেন, যে তিনি ভাবলেন যে উপরতলার মানুষ যদি ইংরেজি শিখতে পারে তাহলে আস্তে আস্তে আমাদের কাজ করতে সুবিধা হবে, কমিউনিকেট করতে সুবিধা হবে, এবং নিচের তলার মানুষও কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিখে যাবে ইংরেজিটা, ঠিক আছে? তো যাই হোক, এরকম মোটামুটি ভাবে চলছে। আফটার 1947, ঠিক আছে, 1947 যখন স্বাধীনতা পেল, ঠিক আছে, তারপরে যখন একটা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে 1963, এই 1963-র আশেপাশের জায়গাটায় এখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? যে 1963 এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে ইংরাজিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা যাবে কিনা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে অনেকে আর কি সেই মতামত দিলে না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনো রকম ভাবে ভারতবর্ষে রাখা যাবে না, ঠিক আছে? তো আমাদের ইংলিশটাকে একটা মানে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা যেতে পারে। এর হাত ধরেই আমাদের কি আসলো, এখানে আমাদের ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 আসলো,
ঠিক আছে। যে অ্যাক্টে বলা হলো যে ইংরাজিকে আমরা 343 আর্টিকেল যেটা রয়েছে কনস্টিটিউশনে, সেখানে আমরা ইংরাজিকে একটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারবো। কারণ আমাদের ওই জন্যই তোমরা জানো যে আমাদের কনস্টিটিউশনে আমাদের কোনো কনস্টিটিউশনে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি নেই, যদিও সেটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা বকলমে কিন্তু ইংরেজিকে ব্যবহার করি। তার জন্যই তোমরা দেখো যদি আজকের কোনো রকম বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন যখন আসে তখন কিন্তু সেগুলো ইংলিশে লেখা থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের সংবিধানে সেটা স্বীকৃত হয়নি। আমাদের কনস্টিটিউশনে যে 22টা ল্যাঙ্গুয়েজ, এখন আরো বেড়েছে 24টা মতো, তো এই ল্যাঙ্গুয়েজ গুলোই আমাদের সবকটাই হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবেই স্বীকৃত, ঠিক আছে। এর বাইরেও অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের রয়েছে, প্রায় 1600-1700 ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের একটা ব্রিফ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার আমরা চলে যাই আস্তে আস্তে টপিক গুলোতে। দেখো, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিলস, ভালো করে বুঝবে, ঠিক আছে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ স্কিলস? আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি হয় দুটোর মেলবন্ধনে, ঠিক আছে। একটা হচ্ছে সিনট্যাক্স, তার গঠন বা স্ট্রাকচার, তার সাথে হচ্ছে সিম্যান্টিক। সিম্যান্টিক মানে হচ্ছে তার মিনিং, মানে এর মাধ্যমে, ঠিক আছে। সিনট্যাক্স মানে তার গঠন এবং সিম্যান্টিক হচ্ছে মিনিং। তাহলে স্ট্রাকচার এবং মিনিং এই দুটো মিলেই আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি হয়, বোঝা গেল। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলটা তৈরি হয় হচ্ছে সিনট্যাক্স এবং সিম্যান্টিকের মেলবন্ধনে। তাহলে সিনট্যাক্স এবং সিম্যান্টিক এই দুটোই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা ল্যাঙ্গুয়েজের স্কিল ডেভেলপ করছে সেটা তো বুঝতে পারলাম স্যার, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে স্যার আর কি কি থাকে? দেখো, ল্যাঙ্গুয়েজ স্কিলটা তৈরি হয় যে চারটে যে জিনিস, যে মানে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, চারটে হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে। আচ্ছা, দুটো, এবার আমরা চলে আসি এখান থেকে কি কি স্কিল ডেভেলপ করছে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, আর একটা হচ্ছে স্যার প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল, একটা রিসেপটিভ স্কিল, একটা প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল মানে হচ্ছে যেখানে শুধুমাত্র আমরা অ্যাকসেপ্টেন্সের জায়গায় যাই, মানে অনলি অ্যাকসেপ্ট, যেখান থেকে আমরা শুধু গ্রহণ করি। তাহলে গ্রহণ করার ক্ষেত্রে কি হয়, আমরা এখানে রাখবো লিসেনিং কে এবং রিডিং কে। আমরা যখন শুনি এবং পড়ি তখন আমরা কিন্তু অন্য পক্ষে কি বলছে সেই ব্যাপারটা কিন্তু শুনতে যাই না। তাই জন্য লিসেনিং এবং রিডিং দুটোই হচ্ছে রিসেপটিভ স্কিল। আর একটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল, যেখানে অনলি প্রডিউস, আমরা কিছু প্রডিউস করি, রাইট, প্রডিউস। এখানে কি কি রয়েছে, স্পিকিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে, ভালো করে বুঝবে। এইবার এই যে রিডিং বা পড়ার পড়ার ব্যাপারটা দুটোর মাধ্যমে হয়। একটা হচ্ছে এই রিডিংটা আমরা দুরকম রিডিং করি, একটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। আচ্ছা স্যার, ইন্টেন্সিভ রিডিং এ কি করি? ইন্টেন্সিভ রিডিং যখন আমরা পড়ি, যখন ধরো তুমি প্রথম একটা বইকে পড়তে শুরু করো, তুমি তখন কি করো, গ্র্যাজুয়ালি স্লো রিডিং করো, স্লো রিডিং করো, আস্তে আস্তে পড়ো, ঠিক আছে। তুমি আস্তে আস্তে পড়ে আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াও, ঠিক আছে, তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা ডেভেলপ করে, তুমি ইন ডিটেলে পড়তে ভালোবাসো তখন। আচ্ছা, এক্সটেন্সিভ রিডিংটা কোনটা? যখন আমার বইটা পড়া হয়ে গেছে, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি যখন সেগুলোকে রিভাইজ করছি, তাহলে রিভাইজ যখন আমরা করব তার মাধ্যমে কিন্তু আমাদের এই স্কিলটা তো ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে আমাদের সবসময় মনে রাখা উচিত, আমরা যখন কোনো কিছুকে পড়ছি তখন আমরা কিন্তু ইন্টেন্সিভ রিডিং থেকে এক্সটেন্সিভ রিডিং এর দিকে যাব, ওকে। আচ্ছা, এরপরে যেটা আমরা আসি স্কিলের মধ্যে সেটা হচ্ছে কি, স্ক্যানিং এবং স্কিমিং। স্ক্যানিং এবং স্কিমিং এই জায়গাটায় আসে। হোয়াট ইজ স্ক্যামিং এবং স্কিমিং? স্কিমিং, দেখো, স্ক্যান বলতে কি বোঝায়, যখন আমি কোনো একটা ডকুমেন্ট যখন প্রিন্ট করতে যাই তার আগে খুব ভালো করে সেটাকে স্ক্যান করা হয়। তাহলে স্ক্যান যখন করা হবে সেটা ইন ডিটেলে করা হবে। তাহলে যখন আমি ইন ডিটেলে কোনো কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে, তাহলে সেটা কিসের মধ্যে পড়বে? দ্যাট ইজ আওয়ার ইন্টেন্সিভ রিডিং। তাহলে ইন্টেন্সিভ রিডিংটা কাইন্ড অফ হচ্ছে স্ক্যানিং, বোঝা গেল। যেখানে আমরা কিন্তু টু গেট আ স্পেসিফিক আইডিয়া, যখন আমি কোনো একটা স্পেসিফিক আইডিয়া বা ডিটেল আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এরপরে হচ্ছে স্কিমিং। স্কিমিং এ যখন যাচ্ছি, স্কিমিংটা মানে কি, আমরা সেটাকে রিভাইজ করার চেষ্টা করছি, এক্সটেন্সিভ রিডিং করছি।
এক্সটেন্সিভ রিডিং, ঠিক আছে। তাহলে আমরা প্রচুর মানে যেগুলো করছি কি, যেটা আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি, যখন আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার র্যাপিড রিডিং, দ্যাট ইজ আওয়ার র্যাপিড রিডিং, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করি, টু গেট আ জেনারেল ওভারভিউ অফ সামথিং, আমরা এখান থেকে একটা জেনারেল ওভারভিউ নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, টু গেট আ জেনারেল ওভারভিউ অফ সামথিং। এটাকে আমরা বলি হচ্ছে স্কিমিং বা স্ক্যানিং, ঠিক আছে। আর স্ক্যানিং এবং স্কিমিং, আচ্ছা, এছাড়াও আমরা কি করতে পারি, আরো কিছু স্কিল রয়েছে, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যাসিভ স্কিল আর একটা হচ্ছে কি অ্যাক্টিভ স্কিল, ঠিক আছে। তাহলে প্যাসিভ স্কিলের মধ্যে কি রয়েছে, আচ্ছা, প্যাসিভ স্কিলের মধ্যে কি রয়েছে আর অ্যাক্টিভ স্কিলের মধ্যে কি রয়েছে। প্যাসিভ স্কিলের মধ্যে রয়েছে, এটাকে বলা হয় রিসেপটিভ স্কিল, প্যাসিভ স্কিলটা হচ্ছে রিসেপটিভ স্কিল, বোঝা গেল। এই রিসেপটিভ স্কিলের মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে লিসেনিং এবং রিডিং, এটা হচ্ছে আমাদের কি রিসেপটিভ স্কিল। এক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট লাগে না, ঠিক আছে, কারণ আমরা রিসেপটিভ মানে শুনছি, কোনো কিছু কাজ করার দরকার হয় না। কিন্তু আমি যখন অ্যাক্টিভ স্কিলের মধ্যে থাকবো, তখন কিন্তু আমরা এই অ্যাক্টিভ স্কিলটাকে বলবো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তার মানে প্রোডাক্টিভ স্কিল বা অ্যাক্টিভ স্কিল একই জিনিস। তাহলে প্রোডাক্টিভ স্কিলের মধ্যে কি থাকবে, আমরা দেখেছিলাম স্পিকিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে, এই ব্যাপারটা। তা এখানে কিন্তু আমরা যখন কিছু লিখি লিখি বা বলি, তখন কিন্তু আমাদের কিছু অ্যাক্টিভিটি থাকে, যখন আমরা মুখকে ব্যবহার করি, আমরা হাতকে ব্যবহার করি, তার মানে আমাদের অ্যাক্টিভিটি এখানে কিন্তু ইনভলভমেন্ট হয়। তাই জন্য এই দুটোকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ স্কিল, ঠিক আছে, যেটা অ্যাক্টিভিটি ইনভলভ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে কি, একটা হচ্ছে লাউড রিডিং আমরা করতে ভালোবাসি, আর একটা স্লো রিডিং করতে ভালোবাসি। লাউড রিডিং এর মধ্যে কি আছে, লাউড রিডিং এর ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো হয়, আমরা উচ্চারণ ভালো করতে পারি। আর একটা হচ্ছে স্বরভঙ্গিটা ভালো হয়, দ্যাট ইজ ইন্টোনেশন। আর স্লো রিডিং এর ক্ষেত্রে কি হয়, এই স্লো রিডিং এর ক্ষেত্রে দেখবে, ছোটবেলায় আমাদের বলা হতো জোরে জোরে পড়ার কথা, মারা আমাদেরকে বলতেন যে জোরে জোরে পড়, জোরে জোরে পড়, যাতে আমি শুনতে পাই। ব্যাপারটা কেন বলতেন, কারণ কি, তুমি সঠিক উচ্চারণ করছো কিনা বা তোমার স্বরভঙ্গিটা ঠিক ভালো হচ্ছে কিনা, সেই জিনিসটাকে বোঝার জন্য সেটা বলা হতো। আর স্লো রিডিং এর ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিসকে ডেভেলপ করা যায় না, প্রোনাউন্সিয়েশনও ডেভেলপ করা যায় না, ঠিক আছে, আমার ইন্টোনেশনটাও কিন্তু ডেভেলপ করে না, বোঝা গেল। এটা আমাদের ইজ বা কমফোর্টের জন্য আমরা ব্যবহার করি। তাহলে আশা করি ল্যাঙ্গুয়েজ স্কিলটা সম্বন্ধে তোমাদের একটা ভালো আইডিয়া হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলটা। ল্যাঙ্গুয়েজ স্কিলটা ঠিকঠাক বুঝতে পেরেছো তো, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, ঠিক আছে। টিচিং লার্নিং মেটেরিয়ালসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখো আমরা কি দিয়ে পড়াবো ক্লাসরুমে, ঠিক আছে, আমাদের কি কি আমাদের মেটেরিয়াল ব্যবহার করতে হবে, যাতে সেইগুলো সবাই ভালো করে পড়তে পারে, বুঝতে পারে, ঠিক আছে। আমরা যে বিভিন্ন রিসোর্সেস গুলো ব্যবহার করবো, আচ্ছা, একটা মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস, অর্থাৎ তুমি যখন একটা বাচ্চাকে পড়াবে একটা ক্লাসে, সেখানে কিন্তু ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ান, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, সবাই কিন্তু সেখানে থাকবে, এবং সমস্ত বাচ্চা কিন্তু সব রকম ভাবে বুঝতে অভ্যস্ত হবে না, ঠিক আছে। এক্ষেত্রে তোমার কিছু চ্যালেঞ্জেসও আসতে পারে, সেটা আমি চ্যালেঞ্জেস গুলো পরে বলবো, ঠিক আছে। তা আমরা কি করব, বিভিন্ন মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস ব্যবহার করবো, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের রিসোর্স ব্যবহার করার চেষ্টা করবো, যাতে সেই বাচ্চাটা ভালো করে বুঝতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু এর মধ্যে আসবে, ঠিক আছে, বা মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সের মধ্যে আসে। অর্থাৎ কোন কোন রিসোর্স গুলো আমরা ব্যবহার করবো, কারণ এখন তোমরা জানো যে ক্লাসরুমে যে আমরা বিভিন্ন রকম ইয়েগুলো ব্যবহার করি, ঠিক আছে, বিভিন্ন মেটেরিয়ালস ব্যবহার করি, ঠিক আছে, সেই মেটেরিয়ালস গুলো আমাদের কি কি ব্যবহার করতে হবে, এই বিভিন্ন রকম জিনিসপত্রগুলো, ঠিক আছে। তো টিএলএম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আসি হচ্ছে, এরপরে আমাদের রয়েছে হচ্ছে রোল অফ গ্রামার, ঠিক আছে। গ্রামারের রোলটা কি রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ভালো করে, আমরা গ্রামার কেন শিখি, যে কোনো কিছুর আগে আমাদের, যে কোনো কিছু শেখা, গান শেখা হোক, নাচ শেখা হোক, সবকিছুর আগে আমাদেরকে একটা বলা হয় যে গ্রামারটা ভালো করে শেখা হোক, ঠিক আছে। কেন বলা হয়, কারণ কি, দেখো গ্রামার হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো কিছুর কি বলবো, যে একটা রুট বুঝতে গেলে, ঠিক আছে, কোনো কিছুর একটা রুট বুঝতে গেলে কিন্তু গ্রামার শিখতে হয়, রাইট। তো এখানে আমরা দেখবো যে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও দুটো স্পেকুলেটিভ আইডিয়া থাকে, বা এরকম বলা হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ফর্মাল, আমরা দুরকম মেথডে আমরা গ্রামারটা শিখতে পারি। একটা একটা হচ্ছে ফর্মাল অর ট্রাডিশনাল মেথড,
ফর্মাল কিংবা ট্রাডিশনাল, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ফাংশনাল, ঠিক আছে। একটা হচ্ছে ফর্মাল কিংবা ট্রাডিশনাল গ্রামার মেথড, আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার মেথড। তাহলে ফর্মাল বা ট্রাডিশনাল গ্রামার মেথডটা কি রয়েছে মনে রাখবে, এই মেথডটা হচ্ছে ল্যাটিন কিংবা ল্যাটিন অর গ্রিক বেসড গ্রামার, ঠিক আছে, ল্যাটিন কিংবা গ্রিক বেসড গ্রামার, ঠিক আছে, ল্যাটিন অর গ্রিক বেসড গ্রামার। তো এখানটায় আমরা কি করব, আমরা জানি এখানটায় আমরা কিন্তু মুখস্থ বিদ্যার উপরে জোর দেব, ঠিক আছে। এখানে কিন্তু খুব একটা কনসেপ্ট বিল্ডিং এর উপরে জোর দেওয়া হয় না। আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার, যেখানে তোমাকে এই ফাংশনাল গ্রামারটা কি আছে, এটা হচ্ছে রুলস বেসড গ্রামার, রুলস বেসড। তো এক্ষেত্রে কি হয়, শুধুমাত্র তুমি যদি মুখস্থ বিদ্যার উপর জোর দাও তেমন কিন্তু ব্যাপারটা কিন্তু হবে না, তোমাকে আগে কি করতে হবে, রুলস গুলোকে ভালো করে বুঝতে হবে। তার মানে তোমাকে কনসেপ্ট বিল্ড আপের উপর জোর দিতে হবে, তুমি কনসেপ্টটা ভালো করে বুঝবে, তোমার ওভারঅল কনসেপ্ট এখান থেকে বিল্ড আপ করবে, ঠিক আছে। আর এর মাধ্যমে তুমি কি করতে পারবে, তোমার এলএস আর ডব্লিউ এই ব্যাপারটা কিন্তু ডেভেলপ করবে, লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটে জায়গা কিন্তু এর মাধ্যমে ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ফর্মাল আর ফর্মাল কিংবা ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ফাংশনাল, ঠিক আছে। আচ্ছা, এবার এই মেথড, এই যে গ্রামার শেখার মেথডও রয়েছে, সেই মেথডটা দুটো মেথড রয়েছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড, ঠিক আছে। দেখো খুব সহজে ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো ইন্ডাকটিভ মেথডে মানে হচ্ছে কি, আমি আগে এক্সাম্পল শিখবো স্যার, তারপরে আমি কি করব, রুলস শিখবো, এক্সাম্পল থেকে রুলসে যাব, ঠিক আছে। আমি আগে বলবো যে আই ইট রাইস, আমি আগে সেন্টেন্স আগে এটাকে শিখে দেবো, আই ইট রাইস, আমি আগে এটাকে এক্সাম্পল দিলাম, তারপরে আমি বললাম এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ঠিক আছে, এরকম ভাবে শিখলাম। আর ডিডাকটিভ মেথডে হচ্ছে কি, আমরা রুলস গুলোকে আগে শিখে তারপরে এক্সাম্পলে আসি, ঠিক আছে। তো এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায় আমাদের শেখার ক্ষেত্রে, তাই জন্য কি করব, আমরা ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভের দিকে যাব, ঠিক আছে। আগে আমরা এক্সাম্পল শিখবো, তারপরে আমরা রুলস এর দিকে যাব, এতে কি হয়, আমাদের কিন্তু কনসেপ্ট মানে খুব ভালোভাবে কনসেপ্টটা বিল্ড আপ করে যায়, বোঝা গেল, ঠিক আছে। ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভের মধ্যে যাব। আচ্ছা, এবার এখানে আমি তোমাদের আরেকটা অ্যাপ্রোচ বলে দিই, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এই জিনিসটা, বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা যখন প্রথমে লেটার শিখি, তারপরে আমরা অ্যালফাবেট শিখি, তারপরে আমরা ওয়ার্ড শিখি, তারপরে আমরা ফ্রেজ শিখি, তারপরে আমরা সেন্টেন্স শিখি, তারপরে আমরা আমাদের প্রিভিয়াস নলেজ যেটা রয়েছে তার ভিত্তিতে সেগুলোকে আমরা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করি। অর্থাৎ যখন আমি সেন্টেন্সটা লিখছি, তখন কিন্তু আমার এই লেটার কিংবা অ্যালফাবেট কিংবা ওয়ার্ড কিংবা ফ্রেজের এই জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার, রাইট। আমরা তখন কিন্তু তারপরে কিন্তু আমরা সেন্টেন্সটা শিখতে পারবো। তাহলে কি হবে, বটম আপ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা একদম কি করব, নিচের থেকে উপরে উঠবো, নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, ঠিক আছে। আচ্ছা, টপ ডাউন অ্যাপ্রোচ মানে কি, টপ ডাউন অ্যাপ্রোচে তোমাকে মনে রাখতে হবে যে টপ ডাউন অ্যাপ্রোচ মানে আমি একদম সেন্টেন্সের থেকে শুরু করছি, ঠিক আছে, আমি একদম টপে উঠছি, ঠিক আছে। তাহলে একদম উপর থেকে নিচে নামছি, সেন্টেন্স দিয়ে শুরু করছি, তারপরে আমি ফ্রেজ শিখছি, তারপরে আমি ওয়ার্ড শিখছি, ঠিক আছে, তারপর আমি অ্যালফাবেট শিখছি, ঠিক আছে, সরি, অ্যালফাবেট আগে শিখছি, তারপরে ওয়ার্ড শিখছি, ঠিক আছে, এরকম ভাবে, ঠিক উল্টোটা, ঠিক আছে। সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ড, সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ড আগে শিখবো, তারপরে আমি অ্যালফাবেট শিখবো, তারপরে আমি হচ্ছে লেটার শিখবো। এই এই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। তাহলে বুঝতেই পারছো, তাহলে আমরা যেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডে শিখেছিলাম, সেই ইন্ডাকটিভ মেথডে কিন্তু আমরা ছোট থেকে বড়র দিকে গেছিলাম, মানে এক্সাম্পল থেকে রুলে গেছিলাম। তাহলে এটা কিন্তু আমাদের একটা বটম আপ অ্যাপ্রোচ হবে, ঠিক আছে। ডিডাকটিভ মেথডটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তাহলে প্রশ্ন আসতে পারে, টপ ডাউন অ্যাপ্রোচ আর কি সিমিলার টু, ঠিক আছে, তাহলে টপ ডাউন অ্যাপ্রোচ সিমিলার টু ডিডাকটিভ মেথড, ঠিক আছে, আর বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড। এরকম বিভিন্ন রকম ভাবে আমাদের কিন্তু প্রশ্নপত্র আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রোল অফ গ্রামারের ব্যাপারটা বুঝতে পারছি আশা করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার দেখো ক্রিটিক্যাল পার্সপেক্টিভস ইন লার্নিং ফর কমিউনিকেশন অফ আইডিয়াস ইন রিটেন অর ভার্বাল।
আমরা এই যে ব্যাপারগুলো শিখি, কখনো সেগুলো ভার্বালি মুখে শিখছি, মুখে বলে ব্যাপারটা শিখছি, ঠিক আছে, অথবা আমরা কি করছি রিটেন মানে লিখিত ভাবে শিখছি, ঠিক আছে। তো কেন কিভাবে শিখবো, ধরো আমি যখন ভিজুয়াল এইডস মানে আমি ধরো কিছু চোখে দেখে শিখছি, তাহলে চোখে দেখে শিখছি মানে কি আমরা চোখে দেখছি মানে কি কোনো প্রজেক্টারে দেখতে পাচ্ছি, বা কোনো এডুকেশনাল ধরো কোনো একটা কিছু ইকুইপমেন্টে শিখছি, কিংবা ধরো আমি কোনো চক বা ডাস্টারে বোর্ডে লিখছি, সেগুলো হচ্ছে ভিজুয়াল মেথড বা ভিজুয়াল এইডস আমাদের সাহায্য করে। আচ্ছা, অথবা অডিও এইডস মানে রেডিও কিংবা অডিও প্লেয়ার দিয়ে শেখানো হচ্ছে, ঠিক আছে, কোনো ল্যাপটপে হোক বা কিছুতে, সেটা হচ্ছে অডিও এইডস। আচ্ছা, এর সাথে হচ্ছে অডিও ভিজুয়াল এইডস, মানে অডিও শুনছি এবং দেখছি, তার মানে ধরো আমরা ইউটিউবে কোনো একটা পডকাস্ট শুনছি, দেখছি এবং শুনছি, কোনো একটা ভিডিও দেখছি, ঠিক আছে, বা ইংলিশ মুভি দেখছি, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি, তাহলে অডিও ভিজুয়াল, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো কখনো ভার্বালি শিখছি, কখনো রিটেন ডকুমেন্টে শিখছি, কখনো চোখে দেখছি, কখনো দুটোই শুনছি, এরকম ভাবে আমরা দেখার চেষ্টা করি। যেমন ওইগুলো টিএলএম, ঠিক আছে, যেগুলো বললাম ভিজুয়াল এইডস, অডিও ভিজুয়াল এইডস, এগুলো সব টিএলএম, টিচিং এর্লি মেটেরিয়ালস। আচ্ছা, এবার যখন এগুলো আমাদের আমরা ক্লাসে শিখছি, তখন আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না, ঠিক আছে, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কারণ দেখো, সমস্ত বাচ্চা যখন তুমি একটা ক্লাসে শেখাচ্ছ, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট রিলিজিয়ান, তুমি এরকম শেখাচ্ছ। এবার তুমি দেখো, এই যে তুমি যখন শেখানোর চেষ্টা করছো, অনেক বাচ্চার বিভিন্ন লার্নিং ডিসেবিলিটি তৈরি হয় বা তৈরি হয়ে আছে। যেমন কি, একটা বাচ্চা বললো যে আমার রিডিং প্রবলেম আছে, আমি পড়তে পারি না। তারে জামিন পার অনেকে দেখেছো, সেখানে দেখেছো যে এই যে ডিসলেক্সিয়া অনেকের রয়েছে। ডিসলেক্সিয়া মানে হচ্ছে সে পড়তে পারে না, মানে রিডিং ফোবিয়া বা রিডিং ডিসঅর্ডার, ঠিক আছে, সে ভালো করে পড়তে পারে না। মানে তুমি বলছো বুক, ও পড়ছে হচ্ছে কুক, ঠিক আছে, তাহলে ডিসলেক্সিয়া এটা একটা চ্যালেঞ্জেস হতে পারে। আচ্ছা, বিভিন্ন লার্নিং ডিসেবিলিটি আর কি বলছি। আচ্ছা, কেউ হয়তো দেখো ডিসগ্রাফিয়াতে ভুগছে, মানে দেখো ডিসগ্রাফিয়া বলতে কি, সে লিখতে পারে না, রাইটিং প্রবলেম, সে লিখতে পারে না, ঠিক আছে, কখনো প্রথমটা বড় হাতে দিচ্ছে, তারপরে এটা বড় হাতে দিচ্ছে, এমটা ছোট হাতে দিচ্ছে, আচ্ছা, তারপরে আবার এটা বড় হাতে দিচ্ছে, আচ্ছা, জিটা আবার বড় হাতে দিচ্ছে, এরকম দিচ্ছে, তাহলে এগুলো কি ডিসগ্রাফিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, ডিসক্যালকুলিয়া কি, ধরো ক্যালকুলেশনের কোনো প্রবলেম আছে, যেমন ধরো তুমি তাকে যোগ করতে বলেছো 2 আর 2, সে বলছে না 3, বা 4 না বলে 0 বলছে, এই ব্যাপারগুলো হচ্ছে ডিসক্যালকুলিয়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অনেকের হয়তো আবার ডিসপ্র্যাক্সিয়া রয়েছে। হোয়াট ইজ ডিসপ্র্যাক্সিয়া, সেটা বলে দিই। ডিসপ্র্যাক্সিয়া কি, ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে তার জিভের সমস্যা রয়েছে এবং তার সাথে তার স্পিচের সমস্যা রয়েছে, ঠিক আছে। তুমি বলছো বুক, সে উচ্চারণটাই করতে পারছে না, উক বলছে, ঠিক আছে, যখন টাং এবং টিথ প্রবলেম যখন একসাথে হবে, দ্যাট ইজ ডিসপ্র্যাক্সিয়া, ঠিক আছে। এই বিভিন্ন রকম সমস্যাগুলো থাকে। আর তার সাথে হচ্ছে ডিসফ্যাসিয়া বলে রয়েছে। ডিসফ্যাসিয়া হচ্ছে কি, ডিসফ্যাসিয়া সেটা হচ্ছে কি কমিউনিকেশন, আমরা কমিউনিকেট করতে ভয় পাচ্ছি, কমিউনিকেশন প্রবলেম, ঠিক আছে, আমরা কমিউনিকেশন করতে ভয় পাচ্ছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কথা জড়িয়ে যায়, যখন আমি কোনো কিছু একটা কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম আছে, ঠিক আছে, কথা মানে অ্যাফাসিয়া বলা হয়, অ্যাফাসিয়া বা ডিসফ্যাসিয়া, এই ব্যাপারগুলো অনেকটা একই, যেগুলো কথা জড়িয়ে যাওয়ার সমস্যা। তো এরকম বিভিন্ন লার্নিং ডিসেবিলিটিস দেখা যায় এবং আমাদের চ্যালেঞ্জেস থাকে। এবং চ্যালেঞ্জেস আরো কিছু থাকে, যখন তুমি ক্লাসরুমে একটা কিছু শেখানোর চেষ্টা করছো, একটা কমন ল্যাঙ্গুয়েজ শেখানোর চেষ্টা করছো, তখন বিভিন্ন বাচ্চারা থাকে, সবাই তো সমানভাবে নিতে পারে না, তখন তাদেরকে তুমি সেই ল্যাঙ্গুয়েজটা একটা ডাইভার্স ক্লাসরুমে, যেখানে বিভিন্ন মানে মেন্টালিটির বাচ্চা রয়েছে, বিভিন্ন মানে রিলিজিয়নের বাচ্চা রয়েছে, বিভিন্ন কাস্টের বাচ্চা রয়েছে, বিভিন্ন সেক্সের বাচ্চা রয়েছে, ঠিক আছে, তো তখন তুমি তাদেরকে ওই কমন ল্যাঙ্গুয়েজটাকে তোমার শেখাতে হবে। তার জন্য তুমি কি 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 চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছ, সেই ব্যাপারটা কিন্তু এখানে আমাদের প্রথমে আসে, ঠিক আছে, মানে এখানে কিন্তু আমাদের আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলতে হবে যে স্যার এখানে আমি কি কি সম্মুখীন হচ্ছি, সমস্যা, ঠিক আছে। তো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু এখানে মনে রাখতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। বুঝতেই পারছো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন আমার কি কি সমস্যা, এখানে অলরেডি আমরা আলোচনা করেছি। প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মানে দেখো কম্প্রিহেনশন কেন দেওয়া হচ্ছে, জাস্ট টু কম্প্রিহেন্ড সামথিং বা জাস্ট টু গ্রাস্প সামথিং।
জাস্ট টু আন্ডারস্ট্যান্ড সামথিং। মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি কতটা প্রখর বা কতটা ভালো সেই জিনিসটা তৈরি করছে কিন্তু এখানটাতে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে ল্যাঙ্গুয়েজের এই কম্প্রিহেনশনের জায়গাটা, যে আমরা কতটা ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে বুঝতে পারছি এবং ল্যাঙ্গুয়েজটাকে বলতে পারছি। দ্যাট ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ মানে ইভালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের জায়গাটা, ঠিক আছে। ধরো আমি একটা বাচ্চাকে কোনো একটা স্টোরি শেখাবো বা আমি একটা স্টোরি বললাম, তো বাচ্চাটা কি সেই স্টোরিটা মনে রাখতে পারবে? না। বাচ্চাটা তখন কি করে, যে ওই বাচ্চাটা তখন তার কিওয়ার্ডস গুলোকে মনে রাখার চেষ্টা করে বা যে মেন আইডিয়াটাকে শেখার চেষ্টা করে, সেগুলোকে রেখে সে একটা মনের মধ্যে তৈরি করে রাখে যে এইভাবে আমি এই জিনিসটা তৈরি করলাম, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের এভালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের জায়গাটা, এবং সেটা আমাদের প্রফিসিয়েন্সি কিভাবে তৈরি হবে সেই জায়গাটা হয়। আর তার সাথে হচ্ছে স্পিকিং এবং লিসেনিং, এগুলো আমি আলোচনা করে দিয়েছি। তাহলে লিসেনিং এবং রিডিং দুটোই হচ্ছে আমাদের, কি বলেছিলাম আমরা, আমাদের হচ্ছে রিসেপটিভ লার্নিং, আর স্পিকিং এবং রাইটিং হচ্ছে আমাদের প্রোডাক্টিভ লার্নিং, ঠিক আছে। এটা আমাদের এই জায়গাটা হচ্ছে এর জন্য অ্যাক্টিভ ব্যাপারটা, স্ক্যানিং এর জন্য আমাদের কি করতে হয়, ইন ডিটেল পড়াশোনা করতে হয়, দ্যাট ইজ স্ক্যানিং, ঠিক আছে। আর স্কিমিং, সেই জায়গাটা আমরা আলোচনা করেছি এই জায়গাটা অলরেডি। আচ্ছা, এরপরে নাম্বার 5-এ চলে আসি, ফাংশন বা রোল অফ লিসেনিং। এটা আমরা বলেছি লিসেনিং হচ্ছে একটা রিসেপটিভ স্কিল, এটা নিয়ে অনেক আলোচনা করেছি, এটা আমি আর বলছি না। এরপরে চলে আসি হচ্ছে রোল অফ স্পিকিং, ঠিক আছে। আমরা এই যে কথা বলি বা এই যে কথা বলার মধ্যে আমাদের কি হয়, আমাদের এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়, তাই না। অলরেডি স্পিকিংটা আমি কি বলেছিলাম, আমরা আগেই আলোচনা করলাম যে স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কি হয়, স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সুন্দর করে হচ্ছে তোমার প্রোডাক্টিভ স্কিল, মানে স্পিকিংটা হচ্ছে আমরা শিখেছিলাম প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ে, ঠিক আছে। প্রোডাক্টিভ স্কিল, আর প্রোডাক্টিভ স্কিল মানেই আমরা জানি যে সেটা হচ্ছে কিন্তু মানে কোন দিকে চলে যাবে, সেটা তার জন্য কিন্তু আমাদের ইয়ে লাগবে, মানে যেখানে আমরা প্রোডাক্ট প্রডিউস করতে পারবো কোনো কিছু, তাই না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে প্রিন্সিপালস অফ ইংলিশ। তাহলে ইংরাজি ল্যাঙ্গুয়েজের যে প্রিন্সিপাল গুলো, মানে ইংরাজি কি কোন কোন প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে রয়েছে সেই ব্যাপারটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইংরাজির যে ধরো আমি বিভিন্ন প্রিন্সিপাল রয়েছে, ঠিক আছে। যেমন 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রিন্সিপাল অফ মোটিভেশন, আমরা একটা বাচ্চাকে যে ইংরাজি শিখতে চাইছে না, তাকে আমরা ইংরাজি শেখাবো, কি করে শেখাবো, আমাদের বিভিন্ন হতে পারে। আচ্ছা, তাকে আমরা কি করব, তাকে তোমাকে মানে মোটিভেশন করতে হবে এমন ভাবে, তুমি তাদেরকে প্রথমত তাকে তুমি ল্যাঙ্গুয়েজটার প্রতি, ইংরাজি ল্যাঙ্গুয়েজের প্রতি তোমাকে একটা ইন্টারেস্ট গ্রো করতে হবে, মানে অ্যারাউজিং টেকনিক বলা হয়, মানে তাকে তুমি বিভিন্ন রকম ভাবে তার ইন্টারেস্টটা গ্রো করার চেষ্টা করো। নাম্বার 2, তাকে তুমি বিভিন্ন কি করবে, এক্সপেক্টেন্সি টেকনিক, মানে তুমি তাকে বলো যে আজকে তোমাকে যেগুলো শেখালাম তুমি পরের দিন এই জিনিসগুলো মনে করে আনবে বা এগুলোকে শিখে আসবে, আমি ধরবো, ঠিক আছে। এর সাথে কি রয়েছে, আর নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশন, নকল করা। ধর তুমি একটা বাচ্চাকে 5জন 3টে বা 4টে গ্রুপে ভাগ করে দিলে, তাহলে তখন বললে এ নামক ব্যক্তি, বাচ্চা রয়েছে বি সি ডি, এটা রয়েছে, তুমি তখন বললে যে এ নামক বাচ্চা যেমন ভাবে আর কি বলছে, তোমাকেও সেই জিনিসটাকে নকল করে বলতে হবে বা এরকম ভাবে কিন্তু তোমাকে তৈরি হতে হবে। দ্যাট ইজ কল হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশন, নকল করা, ঠিক আছে। 3 নম্বর কি, প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, ঠিক আছে। হ্যাবিট ফরমেশন মানে তোমার অভ্যাসটা গ্রো করতে হবে, দ্যাট ইজ হ্যাবিট ফরমেশন। প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন মানে তোমার হ্যাবিটটাকে গ্রো করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। তুমি কিভাবে অভ্যাস করে তুলবে সেই জিনিসটা কিন্তু প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশনের মধ্যে পড়ে। আচ্ছা, নাম্বার 4, প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ মানে মুখে তুমি সেই জিনিসগুলো কিভাবে বলবে, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, ঠিক আছে। মুখে তুমি কিভাবে কথাগুলো বলছো, ঠিক আছে। এছাড়া হচ্ছে নাম্বার 5 হচ্ছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিলিং, মানে তুমি কাউকে প্র্যাকটিস করতে বলছো, যে তোমাকে আজকে কিছু শেখালাম সেগুলো তুমি বাড়ি গিয়ে প্র্যাকটিস করো আয়নার সামনে বা কোনো কিছুর সামনে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এরকম বিভিন্ন রকম পদ্ধতি আমরা আছে। আর প্রিন্সিপাল অফ গ্রুপ ওয়ার্ক, তুমি গ্রুপ ওয়ার্ক দাও, যে 5-6জন বাচ্চা মিলে সেই কাজটা করে আসুক, ঠিক আছে। তো এই ব্যাপারটা, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং, মাতৃভাষায় তুমি শিখে আসো ব্যাপারটা, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম ভাবে। আচ্ছা, প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ লাইফ, তুমি এমন জিনিসগুলোকে উদাহরণ দাও, যে একটা ফ্লাওয়ার তুমি পড়াচ্ছ, সেই ফ্লাওয়ারটাকে বলো যে আমরা বাস্তবে যে ফ্লাওয়ার দেখি সেই ফ্লাওয়ারের সাথে কি কি মিল আছে বা কিছু এরকম তুমি কিছু প্রিন্সিপাল অফ মানে কি বলবো, যে কোরিলেশন উইথ লাইফ, যেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত, এরকম কিছু তুমি তাদের কাছে মানে এক্সাম্পল দাও,
যাতে সেগুলো তারা বুঝতে পারে, যে তারা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারে। তো এরকম বিভিন্ন পদ্ধতিগুলোই হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ইংলিশ, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজের শেখার জন্য যে নীতি অবলম্বন গুলো করতে হয় সেই নীতিগুলোই কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ টিচিং মানে হচ্ছে কি কোন পদ্ধতিতে তুমি ল্যাঙ্গুয়েজটাকে শেখাবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডস অফ টিচিং বলা হয়। ঠিক আছে, মেথডস অফ টিচিং এর মধ্যে কি রয়েছে, বলা হয় যে কখনো তুমি বাইলিঙ্গুয়াল পড়াচ্ছ, মানে ধরো তুমি দুটো ল্যাঙ্গুয়েজ মানে ভালো করে বোঝো, যদি সমস্যা হয় তখন মানে আহ, একটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড আর একটা হচ্ছে ডিরেক্ট মেথড। ঠিক আছে, এই জিনিসটা একটু বলে দিই। গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করছো, গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করছো, এখানে তুমি বলছো যে প্রথমে তুমি রুলস গুলো, এখানে রুলস গুলো হচ্ছে ফিক্স থাকে। ঠিক আছে, তখন কি করবে, মানে এটা একটা মানে গ্রামার ট্রান্সলেশন মেথড বলে ওল্ড অ্যান্ড ট্রাডিশনাল মেথড বলা হয়। ঠিক আছে, এই মেথডটাকে। তো এখানে আমাদের কি করতে হয় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে নিতে হয়, ওয়ার্ড টু ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে কি হয়, মনে রাখবে যে আমরা যখন মাদার টাং শিখি, মাতৃভাষা শিখি, তখন আমাদের কিন্তু এই গ্রামার ট্রান্সলেশন মেথডটাকেই বেশি করে জোর দিতে হয়। ঠিক আছে, আমরা গ্রামার গুলো শিখে সেগুলোকে ট্রান্সলেট করে 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 সেগুলোকে বলার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এগুলো কি করা হয়, মাতৃভাষা এটা শেখার জন্য বলা হয়, এবং এখানে মেমোরাইজ করার জন্য, স্টুডেন্টদেরকে মেমোরাইজ করার জন্য বেশি বেশি করে বলা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু মনে রাখবে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু ডিডাকটিভ মেথড করবো। ঠিক আছে, মানে মনে পড়ছে আশা করি। ঠিক আছে, ইন্ডাকটিভ নট ডিডাকটিভ মেথড ফলো করা হয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা, রিডিং এবং রাইটিং এ বেশি বেশি ফোকাস করা হবে এগুলো। আচ্ছা, আরেকটা মেথড রয়েছে কি, ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড কি আছে, এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ন্যাচারাল মেথডও বলা হয় বা বার্লিটস মেথডও বলা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এইটা ডিরেক্ট মেথডে শেখা হয়, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এগুলো এনকারেজ করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথডে করানো হয়, মনে রাখবে। এটা কিন্তু ইন্ডাকটিভ মেথডে আমাদের শেখানো হয়ে থাকে। ঠিক আছে, এখানে স্টুডেন্টদের কিন্তু দুটো জিনিসের উপর জোর দেওয়া হয়। ওখানে যেমন রিডিং এবং রাইটিং এর উপর জোর দেওয়া হচ্ছিল, এখানে অবশ্যই তাদেরকে লিসেনিং এবং স্পিকিং এর উপরে জোর দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমরা মাদার টাং ব্যবহার করতে পারবো না, কারণ এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছি। ঠিক আছে, ইংলিশেরটা কিন্তু ইংলিশে শিখতে হবে, কোনো ট্রান্সলেশন মেথড কাজ করবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমার দুটো মেথড এখানে করা হয়। আর একটা হচ্ছে কি যে দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে বিলিঙ্গুয়াল মেথড, দুটো ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই পড়ানো হবে বিলিঙ্গুয়াল মেথডে। ঠিক আছে, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন যদি সমস্যা হয় তখনই ট্রান্সলেট করে করা যাবে। ঠিক আছে, স্টুডেন্টরা ইংলিশে কমিউনিকেট করবে, যে যদি সমস্যা হয় তখন তারা আর কি ইংলিশ মানে অন্য কিছু ল্যাঙ্গুয়েজে আর কি তারা কনভার্ট করতে পারবে। আর একটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। ঠিক আছে, অডিও লিঙ্গুয়াল মেথড কি, স্পিকিং অ্যান্ড লিসেনিং এর সাথে হচ্ছে কি, আমরা এর সাথে হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশনের উপর জোর দেবো। মানে আমরা স্পিকিং এবং লিসেনিং এর সাথে সাথে কারেক্ট প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের দিকে আমরা কিন্তু জোর দেবো। ঠিক আছে, এটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে এখানে পড়ে। ঠিক আছে, এখানে কিন্তু টিচার, ঠিক আছে, তিনি কি করবেন, এখানে টিচারের কিন্তু মানে এখানে কিন্তু স্টুডেন্টদের ব্যাপারটা এরকম ভাবে বলবে যে এই যে বিভিন্ন রকম মানে মানে শুনবে এবং শিখবে, এই ব্যাপারটা অডিও লিঙ্গুয়াল মেথড। তো এটাই হচ্ছে আমাদের বিভিন্ন পদ্ধতিগুলো যেগুলো রয়েছে সেটা টিচিং এর পদ্ধতি। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে লার্নিং এন্ড অ্যাকুইজিশন। এটা খুবই ইম্পর্টেন্ট, লার্নিং অ্যাকুইজিশন। মানে একদম বেসিক জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হয়, হোয়াট ইজ লার্নিং, হোয়াট ইজ অ্যাকুইজিশন। দেখো, অ্যাকুইজিশন বলতে হচ্ছে কি বলছে, যেগুলো আমরা একদম ন্যাচারালি শিখতে পারি। ঠিক আছে, যেটা ন্যাচারালি, মানে আমাদের তার জন্য কোনো পদ্ধতি শিখতে হয় না, ন্যাচারাল মেথড বা ন্যাচারালি আমরা শিখতে পারি। ঠিক আছে, সেই ন্যাচারাল মেথডটাই হচ্ছে আমাদের অ্যাকুইজিশন। এখানে কোনো এর জন্য কোনো একটা সিস্টেম দরকার হয় না, মানে কোনো রকম উইথাউট সিস্টেম বা কোনো রকম পদ্ধতি ছাড়াই আমাদের এটা শেখা হয়ে যায়। ঠিক আছে, উইথাউট এনি সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, আনকনসিয়াসলি শিখি, আনকনসিয়াসলি সেগুলোকে শেখার চেষ্টা করি। তাহলে আমরা যখন কোনো যে জিনিসটা অটোমেটিক্যালি শিখতে পারি ন্যাচারালি, সেটা অ্যাকুইজিশন হবে। তার মানে এখানে আমরা কি শিখবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আমরা শিখবো। ঠিক আছে, আর লার্নিং ব্যাপারটা কি, এটার জন্য আমাদের কিন্তু এটা একটা সিস্টেমেটিক মেথড। মানে এখানে এর মাধ্যমে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি, মানে যেখানে আমরা আমাদেরকে শিখতে হয়, মানে এটা হচ্ছে আমাদের যে স্কিল গুলো রয়েছে, আমাদের স্কিল এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলোকে শেখার চেষ্টা করবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের লার্নিং। অ্যাকুইজিশন হচ্ছে কি আমাদের উল্টোটা, অ্যাকুইজিশন মানে হচ্ছে যেটা আমরা অটোমেটিক্যালি শিখতে পারি,
আর লার্নিং হচ্ছে কি, যেগুলো আমাদের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাদের শিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এই অ্যাকুইজিশন বা পদ্ধতির বিভিন্ন মানে এই যে অ্যাকুইজিশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, ঠিক আছে, সেই পদ্ধতিগুলো আমরা জাস্ট একবার দেখে নেবো। প্রথমে হচ্ছে কুইং মেথড, তারপরে হচ্ছে কি ব্যাবলিং মেথড, ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড স্টেজ, তারপরে হচ্ছে টু ওয়ার্ড স্টেজ, তারপরে হচ্ছে কি লং আটারেন্স। দেখো কুইং মেথড কি আছে, কুইং মেথড মানে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, সিঙ্গেল ভাওয়েল। সিঙ্গেল ভাওয়েল বলতে কি বোঝায়, ঠিক আছে, ও, এইগুলো। আচ্ছা, ব্যাবলিং এ আমরা কি করি, ব্যাবলিং হচ্ছে ভাওয়েল প্লাস কনসোন্যান্ট দুটো, তার মানে কি বা, মা, এইগুলো। আচ্ছা, ওয়ান ওয়ার্ড স্টেজ মানে কি, এটা হচ্ছে আমরা 1 বছর অব্দি শিখি, বয়সটা একটু মেনশন করতে হবে। আচ্ছা, এটা কিন্তু 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত আমরা করি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি করি, ব্যাবলিং এ আমরা কি করি, 6 মাস অব্দি শিখি। আচ্ছা, ওয়ান ওয়ার্ড স্টেজ হচ্ছে 1 বছর, টিডাব্লিউএস হচ্ছে 18 মাস, 18 মাস অব্দি আমরা শিখবো। আচ্ছা, আর লং আটারেন্স হচ্ছে 2 থেকে 4 বছর। এটা আমাদের মোটামুটি অ্যাকুইজিশনের পদ্ধতিগুলো, ঠিক আছে, বিভিন্ন স্টেজেস। আচ্ছা, তারপর হচ্ছে মেথডস অফ টিচিং গ্রামার, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, ঠিক আছে, মেথডস গুলো, তাহলে এটা নিয়ে আর বলছি না। একটা গ্রামার ট্রান্সলেশন মেথড, একটা হচ্ছে তোমার ডিরেক্ট মেথড, বা আমরা দুটো জিনিস করলাম। একটা হচ্ছে তোমার ওই ট্র্যাডিশনাল মেথড বা ফর্মাল বা ট্র্যাডিশনাল মেথড, একটা হচ্ছে ফাংশনাল গ্রামার, ঠিক আছে। আর আরেকটা বললাম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, আর একটা বললাম ডিরেক্ট মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে আমরা কি শিখি, আমরা মাদার টাংকে শেখার চেষ্টা করি, যেখানে আমাদের লিসেনিং এবং স্পিকিং এর উপর জোর দেওয়া হয়। আর আমরা ডিরেক্ট মেথডে কি শিখলাম, আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, তখন যখন আমরা ইংলিশটাকে ইংলিশেই শিখবো, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের গ্রামার ট্রান্সলেশন, তোমার ডিরেক্ট মেথড। আচ্ছা, লার্নিং ডিসঅর্ডার্স অলরেডি আমরা শিখেছি, ঠিক আছে। ডিসঅর্ডার্স গুলো ওই যে দেখাচ্ছিলাম, যে তোমাদের ডিসলেক্সিয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো হয়, সেগুলো আমরা শিখেছি ওখানটাতে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি রয়েছে, আর একটা হচ্ছে যে রিমেডিয়াল টিচিং। দেখো রেমেডিয়াল টিচিং কি, ধরো রেমেডি মানে কখন করা হয়, রেমেডি হচ্ছে তখনই দেওয়া হয় যখন তোমার বিভিন্ন সমস্যাগুলো হবে, তাহলে সমস্যাগুলো সূত্রপাত হলেই তোমার রেমেডি দেওয়া হবে। তাহলে রেমেডি মানে হচ্ছে তুমি যেখান থেকে লিডারদের কিছু শেখানোর চেষ্টা করবে বা এক্সট্রা ক্লাস। রেমেডিয়াল টিচিং মানে হচ্ছে তাকে তুমি কিছু এক্সট্রা ক্লাস দাও, এক্সট্রা ক্লাস দিয়ে তুমি সেগুলোকে তাকে শেখানোর চেষ্টা করো, ঠিক আছে, সেটাই হচ্ছে রেমেডিয়াল টিচিং। তার মানে তুমি যখন কিছু তাকে, প্রথমে তুমি কি করবে, তুমি তাকে ডায়াগনোস করো, তার কি সমস্যা, এটা আবার ডায়াগনস্টিক টেস্ট, ঠিক আছে, বুঝা গেল। জাস্ট আ মিনিট। আচ্ছা, তো প্রথমে তুমি কি করবে, তুমি ডায়াগনস্টিক টেস্ট দাও, যে তাদের কি সমস্যা আছে। ডায়াগনস্টিক টেস্ট মানে হচ্ছে কি, তুমি তাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করো, যে তারা কি সমস্যার মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু রেমেডি দেওয়া হবে না, ডায়াগনস্টিক টেস্টে হচ্ছে তোমার তোমার প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করা হবে, ঠিক আছে। আর রেমেডিয়াল টিচিং এ হচ্ছে কি করবে, তোমার সমস্যার সমাধান দেবে। তার মানে তুমি একটা বাচ্চা ইংরাজি শিখতে পারছে না, ঠিক আছে, তাকে তুমি কি করো, তুমি আবার অন্য ক্লাস দাও, সেই ক্লাসগুলো দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করো। দ্যাট ইজ ইউর রিমেডিয়াল টিচিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সবকিছু। এবার চলো আমরা দেখে নিই যে এর বেসিসে কিছু প্রশ্নপত্র কি কি প্রিভিয়াস ইয়ারে এসছে, আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ঝাড়খণ্ড টেট এবং বিহার টেটের সিলেবাসটাও তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, প্রথমে দেখি আমরা, একটা প্যাসেজ দেওয়া রয়েছে, দেখো। Yet, as soon as she saw him, she did not look as Alfred thought she would do. মানে যেই মুহূর্তে সে তাকে দেখলো, সে তেমন ভাবে তাকালো না যেমন ভাবে অ্যালফ্রেড ভেবেছিল। She smiled, সে হাসলো। আর ব্লু আইস নেভার ওয়েভার্ড, মানে তার নীলাভ চোখ দুটি কখনো হেজিটেট বা ইতস্তত বোধ করে। অ্যান্ড উইথ আ কামনেস অ্যান্ড ডিগনিটি, এবং স্বভাবতই শান্ত স্বভাবে এবং সম্মানের সহিত, দ্যাট মেড দেম ফরগেট দ্যাট, তাদেরকে এটা ভুলিয়ে দিয়েছিল যে হার ক্লোথ সিম টু হ্যাভ বিন থ্রোন অন হার, মানে এক সময় তার জামা কাপড় তার উপরেই ছুড়ে দেওয়া হয়েছিল। শি পুট আউট হ্যান্ড টু মিস্টার কার, মিস্টার কারের দিকে সে হাত বাড়িয়ে দিল, অ্যান্ড সেড পোলাইটলি, এবং খুব
পোলাইটলি নম্রভাবে বললো, আই এম মিসেস হিগিন্স, আমি মিসেস হিগিন্স, আই এম অ্যালফ্রেডস মাদার, আমি অ্যালফ্রেডের মা। মিস্টার কার ওয়াজ আ বিট এম্বারাসড বাই হার ল্যাক অফ টেরার, মানে মিস্টার কার কিছুটা আর কি বিব্রত বোধ করলেন যে তার মধ্যে কোনো ভয় লেশমাত্র নেই, অ্যান্ড হার সিম্পলিসিটি, এবং তার এই যে সরলতা, অ্যান্ড হি হার্ডলি নিউ, হার্ডলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব অফ নেগেশন, মানে নেগেটিভ অ্যাডভার্ব, যে সে জানতো না বললেই চলে, হোয়াট টু সে টু হার, তাকে কি বলা উচিত বা তাকে কি বলতে হবে। সো সি আস্কস, তখন সে জিজ্ঞেস করলো, ইজ অ্যালফ্রেড ইন ট্রাভেল, অ্যালফ্রেড কি সমস্যার মধ্যে রয়েছে। হি ইজ, হ্যাঁ সমস্যার মধ্যে আছে। হি হ্যাজ বিন টেকিং থিংস ফ্রম দ্য স্টোর, সে আমাদের স্টোর থেকে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আই কট হিম রেড হ্যান্ডেড, আমরা তাকে হাতে নাতে ধরেছি। লিটল থিংস লাইক কম্প্যাক্টস অ্যান্ড টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক্স, এগুলো নিয়ে চলে যাচ্ছে। স্টাফ হি ক্যান সেল ইজিলি, এইসব জিনিসপত্র খুব সহজেই সে বিক্রি করতে পারবে। দ্য প্রোপাইটার সেট, প্রোপাইটার বললেন। মিসেস হিগিন্স পুট আউট হার হ্যান্ড, মিসেস হিগিন্স আবার তার হাত বাড়িয়ে দিলেন, and touched Sam Cart's arm with an understanding gentleness, এবং স্যাম কার্টসের হাত স্পর্শ করলেন এবং উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং জেন্টলনেস, মানে যাতে বুঝতে পারে সেরকম ভাবেই, and speaking as though afraid of disturbing him, ঠিক আছে, এবং এমন ভাবে কথা বললেন যে তিনি যাতে বিব্রত, মানে তাকে সে হচ্ছে ভয় না পায়। she said, সে বলল, if you would only listen to me before doing anything, যদি আপনি কিছু করার আগে আমার কথা একটু ভালো করে শোনেন। হার সিম্পল আর্নেস্টনেস, তার যে এই যে সরল আকুলতা, মেড হার শাই, তাকে কিন্তু লজ্জাশীল করে তুললো। আর হিউমিলিটি, তার যে এই যে অপমান, মেড হার ফল্টার, তাকে মানে ফল্টা বা চেঞ্জ করতে বাধ্য করলো, অ্যান্ড লুক অ্যাওয়ে, এবং লোক সেখান থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। বাট ইন আ মোমেন্ট, কিন্তু কিছু মুহূর্তের জন্য, শি ওয়াজ স্মাইলিং গ্রেভলি, এবং তখন সে আবার কিন্তু হাসতে থাকলো। অ্যান্ড শি সেড উইথ আ কাইন্ড অফ পেশেন্ট ডিগনিটি, এবং তিনি তখন কি বললেন, আবার সেই স্বভাবতই একটা সম্মানের সহিত এবং ধৈর্যের সাথে সে বলল, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু মিস্টার কার, মিস্টার কার তুমি কি করতে চাইছেন। আই এম গোয়িং টু গেট আ কপ, আমি একটা পুলিশ ডাকতে চাইছি। দ্যাট ইজ হোয়াট আই অট টু ডু, যেটা আমার করা উচিত আমার মনে হয়। ইজ আই সাপোজ সো, আমিও তাই মনে করি। ইট ইজ নট ফর মি টু সে বিকজ হি ইজ মাই সান, মানে এটা আমার পক্ষে বলা উচিত, মানে বলার ঠিক হবে না যে যেহেতু সে আমার ছেলে বলে আমি এটা বলবো, এরকম নয়। এটাই সামটাইমস থিং, যদি আমি কিছু সময় ভাবি, লিটল গুড অ্যাডভাইস ইজ দ্য বেস্ট থিং ফর আ বয় when he is at a certain period in his life, মানে যদিও আমার এটা বলা ঠিক হবে না যেহেতু সে আমার ছেলে বলে, কিন্তু আমি অনেক সময় মনে করি যে একটা ভালো অ্যাডভাইস, আর লিটল গুড অ্যাডভাইস ইজ দ্য বেস্ট থিং ফর আ বয়, ঠিক আছে। একটা অ্যাডভাইস কিন্তু একটা বাচ্চার জন্য ভালো হতে পারে যখন সে জীবনে একটা মানে একটা সার্টেন পিরিয়ডে রয়েছে। she said. Alfred could not understand his mother's quiet composure. Alfred কিন্তু বুঝতে পারলো না তার মায়ের এই যে একটা মানে এই যে চুপচাপ থাকা ব্যাপারটা, এরকম ব্যাপারটা বুঝতে পারলো। কারণ ফর ইফ দে হ্যাড বিন অ্যাট হোম, যদি বাড়ি থাকতো না, and someone had suggested that he was going to be arrested, he knew, সে জানতো মোটামুটি, she would be in a rage, সে প্রচন্ড রেগে যেত, and would cry out against him, এবং তার দিকে প্রচন্ড রেগে গিয়ে তাকে আর কি ওখান থেকে মানে কি করতো, রাগ করে তাড়িয়ে দিত, এরকম ব্যাপার, মানে প্রচন্ড রেগে যেত। কিন্তু এত কিছু জানার পরেও তার মা যে এরকম স্ট্যান্ড স্টিল রয়েছে বা কোয়াইট রয়েছে, এটা অ্যালফ্রেডকে কিন্তু একটু ভাবিয়ে তুলি, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু টেক্সট ছিল। তাহলে এবার আমরা দেখি যে প্রশ্নপত্রগুলো কি কি আছে। দেখো আমি যা বলেছিলাম সেগুলো মিলছে কি। প্রথমে দেখো, চুজ দ্য অপোজিট, মানে অ্যান্টোনিম এসছে। আর হিউমিলিটি মেড হার ফল্টার, হিউমিলিটি মানে অপমান, উল্টো কি ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে মানে একদম খোলাখুলি ব্যাপার। আচ্ছা, ইনফ্রিক মানে ষড়যন্ত্র, হিচ মানে হচ্ছে ক্যাচ। আচ্ছা, প্রাইড, হিউমিলিটি অপমান, প্রাইড মানে হচ্ছে গর্ব, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, সিটেটের প্রশ্নগুলোতে কিন্তু নট কারেক্ট থাকে, নট অপশনটা, ঠিক আছে। আউটসাইড হার কন্ডাক্ট ওয়াজ লাইক দ্যাট অফ কেয়ারিং মাদার, ঠিক আছে, এটা তো আমরা দেখেছি। কিন্তু when she introduced herself, Mr. Carl felt stupefied, ঠিক আছে, যখন সে তার নিজেকে পরিচয় দিল, ঠিক আছে, যে আমি এরকম অ্যালফ্রেডের মা বা কিছু, তখন ব্যাপারটা কিরকম দাঁড়ালো সেই জিনিসটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। she felt that she would have to forgive Alfred, মানে এটা তো হয়নি। when she introduced herself, Mr. Carl felt stupefied, এটা তো একদমই নয়, ঠিক আছে, তাহলে এটাই হবে, ঠিক আছে। স্টুপিফাইড তো হয়নি, মিস্টার কার তো তখন স্টুপিফাইড হয়ে যায়নি না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, আবার দেখো এখানে বলেছে নট কারেক্ট। দেখো, হি স্টোল, এটা প্রথমে এই যে এগুলো চুরি করে নিচ্ছিল, এগুলো তো বলেই ছিল যে এগুলো স্টাফ গুলো চুরি করে নেয় ও, ঠিক আছে।
আচ্ছা, তারপরে দেখো তাহলে কি, আচ্ছা এখানে কি বলছে, অ্যাট মিস্টার কার্টস অ্যাকুজিশন, কার্ট যখন মানে তাকে অ্যাকিউজ করলো, অ্যালফ্রেডস মাদার ফেল ইন্টিমিডেটেড, ইন্টিমিডেটেড মানে ভয় পেয়ে গেল, ব্যাপারটা একদমই নয়, ভয় তো পাইনি, ঠিক আছে, ইন্টিমিডেটেড মানে ভয় পেয়ে যাও। হ্যাভিং লুকড অ্যাট হিজ মাদার অ্যালফ্রেড ওয়াজ, তখন কি হয়েছিল, অবশ্যই সারপ্রাইজড হয়ে গেছিল, কেন তার মা এরকম ভাবে স্বভাবত সরল রয়েছে এরকম। আচ্ছা, হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, এখানে বলেছে যে ক্রস আইডেন্টিফিকেশন, দেখো যেমন ভাবে বলেছিলাম, দেখো এখানে বলেছে হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, এইটুকু জায়গা ভালো করে দেখো। আমরা জানি যে কোনো একটা ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট কে হয়, প্রথমে জানতে হবে নাউন হয় আর প্রোনাউন হয়, নাউন হয় আর প্রোনাউন হয়। এবার দেখো এটা প্রোনাউন কখনো নয় হোয়াট টু সে টু হার, এটুকু আমরা বুঝতে পেরেছি, প্রোনাউন কোনো ক্লজ হয় না, তাহলে আমাদের চোখ বন্ধ করে এটা নাউন ক্লজ, ঠিক আছে, কারণ এটা এই নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে হোয়াট টু সে টু হার, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাই। আচ্ছা, when she entered the drug store Mrs. Higgins was not properly dressed, ঠিক আছে, she looked like the mother of a guilty person and Mr. Carr did not expect her to be calm and dignified, ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে এ আর সি হচ্ছে দুটো রাইট, এবং গিলটি পার্সন একবারই মনে হয়নি একে, ঠিক আছে, গিলটি পার্সন একবারও লাগেনি, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে এ এন্ড সি রাইট এবং বি ইজ রং। আচ্ছা, এবার বলেছে দেখো আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, মেড দেম ফরগেট দ্যাট হার ক্লোথ সিমড, বুঝতেই পারছো, প্রথমত এইখান থেকে একটা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দিয়ে কি তৈরি হয়, ক্লজ তৈরি হয়। আচ্ছা, এখানেও একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ তৈরি হয়েছে, ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ তৈরি হয়েছে, তাহলে দুটো ক্লজের কানেক্টর কি হয়ে যায়, কনজাংশন। আর ব্লু আইজ নেভার ওয়েভার্ড, ওয়েভার্ড মানে আমি প্রথমে বলেছিলাম হেজিটেটেড, এটা কি বলেছে, নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম। আচ্ছা, এবার আমরা চলে যাই, এটা তোমরা দেখে নেবে, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, যেখানে একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে দেওয়া হয়েছে। দেখো, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, ঠিক আছে, সমস্ত পৃথিবী একটা নাট্য মঞ্চ, অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স, যেখানে হচ্ছে মানে ছেলে মেয়ে মানে মহিলা এবং পুরুষ তারা হচ্ছে শুধুমাত্র অভিনয় করে চলেছে, ঠিক আছে, অ্যান্ড দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড এন্ট্রান্সেস, তার মানে এই যে এক্সিট এবং এন্ট্রান্স এগুলো কি ব্যবহার করা হচ্ছে, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এটা হচ্ছে জীবনের সাথে তুলনা করা হচ্ছে, তার মানে এটা একটা মেটাফোর। আবার এই যে এক্সিট এবং এন্ট্রান্স বলতে কি বোঝাচ্ছে, মানে এক্সিট হচ্ছে মানে মৃত্যু এবং এন্ট্রান্স মানে জন্ম। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস, একজন ব্যক্তি তার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করে যাচ্ছে, ঠিক আছে, তার জীবনে সে বিভিন্ন রোল কিন্তু প্লে করে যাচ্ছে, ঠিক আছে, তার জীবনে সব রোল প্লে করে যাচ্ছে, কি করছে, হিজ অ্যাক্টস বিং সেভেন এজেস, ঠিক আছে, অ্যাট ফার্স্ট দি ইনফ্যান্ট, একদম শৈশব অবস্থায় কি করছে, সে হচ্ছে ইনফ্যান্ট অবস্থা, সে ইনফ্যান্টের সময় সে কি করছে, মিউলিং অ্যান্ড পুকিং ইন দ্য নার্সেস আর্মস, বুঝতেই পারছো। দেন দ্য হুইনিং স্কুল বয়, মানে তখন এরা স্কুলে যেমন করে আর কি, যে কথা শুনতে চায় না এরকম কিছু, উইথ ইজ স্যাচেল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস ক্রিপিং লাইক আ স্নেল, সে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, আনউইলিং টু স্কুল, সেই স্কুল যেতে চাইছে না, অ্যান্ড দেন দ্য লাভার, এবং তারপরে সে একটা প্রেমিক হয়ে উঠছে, শাইন লাইক আ ফার্নেস, তার মধ্যে একটা চুল্লি জ্বলছে, উইথ আ ওফুল ব্যালাড, এবং তার জীবনে একটা বিয়োগ বা যন্ত্রণা তৈরি হচ্ছে, মেড টু হিজ মিস্ট্রেস আইব্রো, ঠিক আছে, এরপরে সে কি হচ্ছে আস্তে আস্তে, দেন আ সোলজার, তারপরে সে একটা সৈনিক হয়ে উঠছে, ফুল অফ স্ট্রেঞ্জ ওথ, তার মধ্যে তখন শপথ, সে তখন তার মধ্যে কি শপথ রয়েছে যে আমি দেশমাতৃকার জন্য কোনো কিছু করব, অ্যান্ড বেয়ার্ডেড লাইক আ পার্ড, এবং তারপর লেপার্ডের মতো বা একটা চিতাবাঘের মতো সে শৌর্যবীর্যে গর্বিত হয়ে উঠছে। জেলাস ইন অনার, তার মধ্যে জ্বলছে যে আমাকে কিছু অনার বা আমাকে সম্মান পেতেই হবে। সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, ঠিক আছে, সিকিং দ্য বাবেল রেপুটেশন, এবং কি করছে, ইভেন দ্য ক্যাননস মাউথ, এবং সে একটা যখন আর কি কামানের মুখে মৃত্যুবরণ করছে, তখনও সে কিন্তু ভাবছে যে আমি যদি এই মৃত্যু হয় আমার আজকে, এই মৃত্যুটাও কিন্তু সবাই মনে রাখবে। এই মৃত্যু কেন মনে রাখবে, কারণ আমি একটা দেশমাতৃকার জন্য প্রাণ দিচ্ছি, তাই জন্য বলছে সে এমন একটা বাবেল রেপুটেশন, মানে কি যেটা বুদবুদ হয়ে আবার মিলিয়ে যাবে, এরকম এই বুদবুদ রেপুটেশনের জন্য সে কিন্তু প্রাণও দিচ্ছে, ঠিক আছে, এটাই আমার মূল বিষয়বস্তু। এবার দেখো প্রশ্নগুলো কি রয়েছে। আচ্ছা, আমি কোয়েশ্চেন গুলো আমি বলছি না, আমি কিছু এই টাইপের এগুলো বলছি, ফিগার অফ স্পিচ গুলো লিখি। দেয়ার এক্সিটস অ্যান্ড এন্ট্রান্সেস, দেখো অপশন কি কি বলেছিলাম থাকবে, মেটাফোর থাকবে, পার্সোনিফিকেশন, হাইপারবোর, সিমিলি, দেখতে পাচ্ছ। আচ্ছা,
দেখো এন্ট্রান্স আর এক্সিট মানে হচ্ছে এটা আমরা বুঝতে পারলাম মেটাফোর, কারণ হচ্ছে কি এখানে আমাদের ইনডিরেক্টলি বলা হচ্ছে এটা আমাদের জন্ম এবং মৃত্যু, তাহলে এটা অবশ্যই মেটাফোর। আচ্ছা আচ্ছা 103 আবার কি বলছে দেখো, ইন দা ফার্স্ট লাইন মানে অল দা ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এটা কি বলেছিলাম মেটাফোর, ঠিক আছে। আচ্ছা হোয়াই ইজ দা লাভার সাইন কম্পেয়ার টু আ ফার্নেস, কারণ সে তুমি বুঝতেই পারছো হি ইজ ইমোশনালি চার্জড, ঠিক আছে, এই ব্যাপারটা হয়। তো এইগুলো প্রশ্ন ছিল। আচ্ছা এবার আমি চলে যাই একটুখানি আমরা কিছু পেডাগোগিতে দেখি পেডাগোগি কি বলেছে। দেখো আবার নট চলে এসেছে, দেখেছো, which of the following statement is not correct with respect to the given sentence, কি বলছে রাইম songs and chants are ways for children too, এগুলো কি করা হয়, রাইম শেখানো হয় কেন, গান শেখানো হয় কেন, চ্যান্টিং শেখানো হয় কেন, কারণ যাতে তাদের এক্সপ্রেশনটাকে ভালো করতে পারে, ঠিক আছে। আচ্ছা which approach does not encourage learners to use their native language, মানে মাদার টাং শেখার জন্য কোনটাকে এনকারেজ করা হয় না, আমরা পড়েছিলাম ডিরেক্ট মেথড, মনে পড়ছে, ডিরেক্ট মেথডে আমরা কি শিখবো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই জন্য আমরা সবসময় এটা গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে শিখব, পড়েছিলাম। আচ্ছা which of the following is not true about the using library at the primary level, লাইব্রেরিতে আমরা প্রাইমারি লেভেলে কোনটা করব না, আর রিড অ্যালাউড যখন আমি জোরে জোরে বইটা পড়ার চেষ্টা করব এটা কিন্তু আমরা করবো না, কারণ কি তখন তুমি যখন জোরে জোরে বইটা পড়বে তখন তুমি কি করে প্রাইমারি লেভেলে তুমি কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। আচ্ছা লিটারেসি টিচিং অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজেস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লেটার্স অ্যান্ড সাউন্ডস, মনে রাখবে লেটার্স এবং সাউন্ডের ক্ষেত্রে যখন বলবে সেটাকে আমরা বলবো ফোনিক্স ইনস্ট্রাকশন, ঠিক আছে। আমরা গ্রামার ট্রান্সলেশন শিখেছিলাম অলরেডি, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ এগুলো আছে, ঠিক আছে, অ্যাপ্রোচ গুলো, তাহলে ফোনিক্স ইনস্ট্রাকশনটার কথাই পড়বো। আচ্ছা একটা স্টুডেন্ট ক্লাস 5 স্টুডেন্ট, তাকে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তাকে বললো যে তুমি তাহলে আমাকে যখন সাবমিট করছো তার আগে একটু ভালো করে দেখে নাও কি হবে, তখন স্টুডেন্টটা কি বলবে, এটা সে কোন স্টেজে রয়েছে, দ্যাট ইজ কি বলা হয়, এটা মনে রাখবে আমাদের পিয়ার এভলিউশন, ঠিক আছে। যাই হোক এই ধরনের কিছু আমি আরো কিছু প্রশ্নপত্র WB টেট থেকেও দেখে নিই, আমরা চলে আসি এখানটা একটু দেখি, ঠিক আছে, কিছু প্রশ্ন ধরো আমরা এখানে দেখে নিচ্ছি। আচ্ছা এখানে তুমি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে, আমরা যেগুলো পড়লাম সেখানেও তোমরা দেখতে পারবে যে ফর টিচিং গ্রামার, এই যে ঠিক আছে, সেখানে কি বলছে, কি কোন দ্য টিচার, এই যে বিগিনস উইথ দ্য এক্সাম্পল, তাহলে প্রথমে এক্সাম্পল থেকে আমরা রুলসে যাব, কোন মেথডে আমরা শিখেছিলাম ইন্ডাকটিভ মেথডে, ইন্ডাকটিভ মেথড। উইচ অফ দ্য ফলোইং TLM ইজ মোস্ট এসেনশিয়াল ফর ইংলিশ টিচার টু ক্যারি টু দ্য ক্লাসরুম, সব থেকে বেশি কোনটা ইম্পর্টেন্ট সেটা এখানে এসছে। আচ্ছা আরো দেখো দেখাচ্ছি। আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন আ ডাইভার্স সেকেন্ড ক্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি, কি হবে। আচ্ছা বেসিক স্কিলস ফর ল্যাঙ্গুয়েজ, আমরা যেন LSRW শিখেছিলাম সেই জায়গাটা বলছে এখানটাতে, ঠিক আছে, দেখেছো ব্যাপারটা আমরা যা শিখেছি তা পারপাস অফ রিমেডিয়াল টিচিং আমরা কি জন্য শিখবো। আচ্ছা লিসেনিং কি হয়, লিসেনিং কি ধরনের স্কিল শিখেছিলাম, আমরা রিসেপটিভ স্কিল শিখেছিলাম। আচ্ছা তার সাথে আমরা রিসেপটিভ আর আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ স্কিলও শিখেছিলাম, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ স্কিলের মধ্যে কি থাকে, প্যাসিভ স্কিলের মধ্যে কি থাকে, ঠিক আছে, প্যাসিভ স্কিল হওয়া উচিত। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের এখানে রয়েছে। আচ্ছা এবার গ্রামারের মধ্যে কি কি রয়েছে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, আমরা কিভাবে করব দেখো, এই যে রিসেপ্টেবল, রিসেপ্টেবল ওয়ার্ডটা দেওয়া রয়েছে, RECEP আর RECEP, চারটে দেখো রিসেপ রয়েছে, এরপরে যে টি, প্রতিটা টি রয়েছে, তারপরে দেখো এ রয়েছে, এই যে প্রথমটা হচ্ছে এটা 1 নম্বর হয়ে যাবে, এক নম্বর প্রথমটা হচ্ছে, তারপরে দেখো TI তিনটাতে রয়েছে TI, তারপরে ও এই দুটোর মধ্যে, তারপরে দেখো এন, এনটা এখানে এন আসছে, এখানে এন আসছে, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, বোঝা গেল। আচ্ছা এবার আমাদের কিছু অ্যান্টোনিম দিয়েছে, বিপরীত শব্দ। স্পোরেডিক মানে কি, স্পোরা মানে বিক্ষিপ্ত হওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, তাহলে উল্টোটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস মানে যেটা চলমান। ইন্টারভাল মানে হচ্ছে মানে বিরতি, ঠিক আছে। ডিসেন্ট মানে সুন্দর, রিপেল মানে হচ্ছে বহিষ্কার করা বা কিছু এরকম। ম্যালাইজ, দেখো ম্যাল মানে হচ্ছে কি ব্যাড, ম্যাল মানে হচ্ছে ব্যাড, খারাপ, ঠিক আছে। বেন মানে হচ্ছে ভালো, এই বেন মানে হচ্ছে গুড, ঠিক আছে। তাহলে বেনিভোলেন্স আর ম্যালভোলেন্স, তাহলে ম্যালাইস এর উল্টো হচ্ছে বেনিভোলেন্স হবে, ঠিক আছে। স্পাইট মানে হিংসুটে, ইন্টেনশন মানে উইপ্রাই, মোরস মানে হচ্ছে গ্লুমি, এইগুলো। আচ্ছা এখানে কিছু দেখো, এই যে প্লুরাল এবং সিঙ্গুলার দেওয়া হয়েছে, যেমন কর্পাস, কর্পাসের প্লুরাল হচ্ছে কি কর্পোরা, কর্পাস থেকে কর্পোরা আমরা জানি।
অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসেস। আচ্ছা, ক্যাকটাস থেকে আমরা দেখতে পাবো ক্যাকটি, প্লুরাল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, জেন্ডার থেকেও আমি বলেছিলাম, জেন্ডার থেকে প্রশ্ন আসে, যেমন দেখো প্রোটেক্টর, প্রোটেক্টরের ফেমিনিন জেন্ডার কি হবে? প্রোটেক্ট্রেস, ঠিক আছে। গ্যান্ডারের কি হবে? গুজ হবে, ঠিক আছে। এইগুলো একটু দেখতে হবে। আচ্ছা, কোল্ট, কোল্টের হস্তি শাবক, আর শাবক কি হয়ে যাবে? ফিলি। দো মানে হরিণী, শো মানে সুকরিণী, ইউ মানে ভেরি, তাহলে এটা হচ্ছে শাবক এবং শাবকী, ফিলি। আচ্ছা, এরপরে দেখো কনসিয়েন্সাস, এটা সিনোনিম বলেছে। কনসিয়েন্সাস মানে ন্যায়বান, তাহলে স্কপুলাস মানে হচ্ছে ন্যায়বান, মিসচিভাস মানে হচ্ছে কি? মানে খারাপ, খারাপ লোক। রেবেলিয়াস মানে বিদ্রোহী, রিডিকুলাস মানে হাস্যকর, অ্যাভোর মানে তীব্র ঘৃণা করা, ডিটেস্ট মানে তীব্র ঘৃণা করা, ঠিক আছে। এইগুলো আমাদের রয়েছে। আচ্ছা, এবার কিছু বলেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মনে পড়ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে থাকবে, দেখো ইফ আই ড্যাশ আ বার্ড, মনে রাখবে যখন এগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুডে যখন হাইপোথেটিক্যাল সিচুয়েশন হয়, মানে যেগুলো বাস্তবে সম্ভব নয়, তাহলে এখানে আমি কি পাখি হতে পারবো না? যখন আমি পাখি হতে পারবো না, তখন আমি কি করবো? আই এর পরে ওয়্যার করবো, ঠিক আছে। আই উড ফ্লাই, তাহলে আই ওয়্যার। আচ্ছা, এরপরে আবার গ্রামার থেকে দেওয়া রয়েছে হি ফাউন্ড দ্য বুক কি। আচ্ছা দেখো, এটা হচ্ছে দুটো ঘটনা, যদি পাস্টে দুটো ইভেন্ট হয়, একটা একটা দুটো, তাহলে একটা ইভেন্ট হচ্ছে যদি দূরবর্তী হয়, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে করতে হয়, আর যেটা কাছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট করা রয়েছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট করতে হবে। আচ্ছা, হার্ডলি, হার্ডলি আমাদের আমরা জানি কি হার্ডলির সাথে কি ব্যবহার করা হয়? হার্ডলির সাথে হোয়েন বসে। স্কেয়ার্সলির সাথে হোয়েন বিফোর দুটোই বসে, এখানে হোয়েন ব্যবহৃত হয়েছে। নো সুনারের সাথে দেন বসে। হার্ডলি হ্যাড দ্য গার্ল, হ্যাড এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তার মানে ফিনিশড, ঠিক আছে। এরপরে তিনটে ধরো স্পেলিং মিস্টেক দেওয়া রয়েছে, তোমরা জানো। রেজুভিনেট, অ্যাসিমিলেট, ঠিক আছে। অ্যাসিমিলেট, ASSIMILATE, অ্যাসিমিলেট, ঠিক আছে। রেজুভিনেট, তো এইগুলো রয়েছে আমাদের, জাস্ট একবার দেখে নিলেই হয়ে যাবে যে কোন কোন ওয়ার্ড গুলো এখানে রয়েছে, সেইগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, লাস্টে রয়েছে দেখো এখানে এই যে এরার কারেকশন, এটা আমরা দেখে নিই। স্পেলিং মিস্টেকটা তোমরা আশা করি পারবে। আচ্ছা, এরার কারেকশনটা একটু দেখে নিচ্ছি কি আছে। দেখো, সমীর হ্যাজ টু ট্রাজ ওভার দ্য স্টিপ মাউন্টেন পাথ। দেখো, ট্রাজ ওভার হয় না, যখন ট্রাজ আপ, মানে কোনো কিছু বা খারাপ জায়গাকে অতিক্রম করে চলে যাওয়া, সেটা হচ্ছে ট্রাজ আপ, ঠিক আছে। ট্রেজার আইল্যান্ডস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাইরেট স্টোরিজ দ্যাট ওয়ার এভার রিটেন, কারণ এটা এই দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, এ কি করে? ঠিক এর আগের এই জায়গাটার সাথে এর সম্পর্ক তৈরি করে, তার মানে সিতে বলেছে। আচ্ছা, আর দুটো ধরো ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলেছিলাম, তার থেকে দুটো প্রশ্ন থাকে। দেখো, অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন টু দ্য অফিসার ইন পার্সুয়েন্স, ইন পার্সুয়েন্স এর পরে সবসময় মনে রাখবে অফ বসে, ঠিক আছে। দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম দ্য রেলওয়ে স্টেশন হয়, ফ্রম ইজ 2 কিলোমিটার, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিক্সড প্রেপোজিশনের মধ্যে পড়ে। তো এই মোটামুটি আমাদের ওভারঅল প্রশ্নপত্র এমনই থাকে, ঠিক আছে। তো দেখো, আমরা যেরকম ভাবে ডিসকাস করেছি, সব প্রশ্নগুলোই কিন্তু একই রকম ভাবে আমরা পেয়েছি, ঠিক আছে। এবার বলো যদি কারো কোনো ডাউট থাকে, ঠিক আছে। এনিওয়ান হ্যাভিং এনি ডাউট, বা কোনো কোয়েশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থাকে বলো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো যে আলোচনা করেছি আমরা, যে আলোচনা করলাম তার সাথে আমরা প্রশ্নপত্রগুলো দেখলাম, ঠিক আছে। সবার আশা করি একটা ওভারঅল ধারণা তৈরি হয়ে গেছে কি ধরনের প্রশ্নপত্র হয়। ভেরি গুড, নো ডাউট, ওকে ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে। এই সিলেবাস বা কিছু এগুলো হ্যাঁ বলে দিলাম তো সবই, হ্যাঁ। ওকে ওকে, সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো ডাউট নেই আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর বিং কানেক্টেড। ওই যে প্রথমেই বলেছিলাম, যারা ধৈর্য ধরে রয়েছো, তার পেশেন্স ধরে রেখেছো, পুরো ক্লাসটা যারা মনোযোগ সহকারে করেছো, তাহলে কিন্তু হ্যাঁ একদম ক্লাস চ্যাপ্টার ওয়াইজ হবে ভাই, ঠিক আছে। এগুলো সব স্যার বলে দেবে, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবই ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করাবো, যেমন ভাবে আমি দেখালাম, যেভাবে প্রশ্নপত্র এসেছে ঠিক এরকম ভাবে ক্লাস হবে, ঠিক আছে। এবং সবগুলো ইন ডিটেলে ক্লাস হবে, যেহেতু এই স্বল্প পরিসর সময়, তার মধ্যে সবটা কভার করতে হয়েছে, তো তাই জন্য আর কি জিনিসটা ওভারঅল ব্যাপারটা যতটাই বলা গেছে ততটাই হয়েছে। অলমোস্ট সেম, ঠিক আছে। গ্রামারের জায়গাটা অলমোস্ট সেম, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর বিং কানেক্টেড। তো সবাই মনোযোগ সহকারে শুনেছো, যারা তারা বুঝতে পেরেছো কিভাবে আমাদের অ্যাপ্রোচটা করতে হবে, ঠিক আছে। যদি কারোর কোনো ডাউট না থাকে তাহলে আমি স্যারকে ক্লাস ট্রান্সফার করবো। ওকে।
না, আপার প্রাইমারি অব্দি আছে, মানে তোমার ইয়েতে পুরো পিটেটা থাকবে না, সেটা অব্দি। ঠিক আছে, ওকে, গুড নাইট অল অফ ইউ। স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে স্যার। স্যার কমপ্লিট হ্যাঁ, হয়ে নোট গেছে? দিয়ে দেবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে, ওকে নোট ওকে নোট স্যার, দিয়ে দেবো, থ্যাংক অসুবিধা নেই, থ্যাংক তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটা জাস্ট এক মিনিট আমাকে টাইম দাও। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, দেখো। জাস্ট একটা মিনিট আমাকে টাইম দাও। একটা মিনিট জাস্ট। আগামীকাল কি ক্লাস আছে আশা করি জানো সবাই। একটা মিনিট আমাকে টাইম দাও। একটু যদি তোমাদের গ্রুপটা ওপেন করে দিলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট করলাম। আমি 2 মিনিটের বেশি একদম টাইম নেব না, আবারও বলছি মাপা 2 মিনিট টাইম নেব, তার বেশি একটু টাইম নেব না। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। গ্রুপটা ওপেন আছে। আমি বলছি দেখো সবাইকে লেখার দরকার নেই, আবার বলছি যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে লেখো। শুধুমাত্র এক্সেলেন্ট, ভেরি গুড, হেল্পফুল, গুড, এক্সেলেন্ট এগুলো লিখো না। এগুলো খুব চাইল্ডিশ মনে হয়, আবারও বলছি লিখো না, আমি বারণ করে দিচ্ছি। মানে এই ফিডব্যাকটা বাধ্যতামূলক নয়, তোমাকে দিতেই হবে। তুমি ওয়েট করে যাও, আমি 2 মিনিট পর এমনি বন্ধ করবো। লিখো না, আমি বলবো লিখো। কোনো কিছু লেখার দরকার নেই, এগুলো লিখো না। আমি 2 মিনিট পর এমনি বন্ধ করে দেবো, কোড শেয়ার করে দেবো। এটার সাথে কোডের সম্পর্ক নেই, ব্যাপারটা এরকম। কিন্তু লিখলে একটু যদি একটা দুটো সেন্টেন্স লেখো, মানে ধরো স্যার 1.5 ঘন্টা ক্লাস করালেন, তার যেটুকু মূল্য, মানে সেটা কি একটা ওয়ার্ডে এক্সপ্লেন করতে পারছো? ভেরি গুড, এক্সেলেন্ট। কিন্তু তুমি ক্রিকেট খেলতে গেলেও দেখো, বলো, মানে পাড়া ক্রিকেটের কথা বলছি। একটু যদি একটা দুটো সেন্টেন্স তোমার একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট ছিল। একটু যদি একটা সেন্টেন্সে তুমি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট ছিল। সম্পর্কে যেরকম বলা হয়েছিল ঠিক সেরকমটাই পেয়েছো নিশ্চয়ই, যেরকমটা বলা হয়েছে। কারণ আমাদের 1.5 ঘন্টা ক্লাসে কখনোই সম্ভব না যে স্যার তোমাকে ইংলিশে পণ্ডিত বানিয়ে দিতে পারবেন, একদমই সেটা সম্ভব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। আগামীকাল যেন বায়ো সায়েন্স ক্লাস রয়েছে। আগামীকাল 7টা থেকে বায়ো সায়েন্স ক্লাস থাকবে। মূলত টার্গেট এক্সাম কোনগুলো না, আপার প্রাইমারি টেট সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে, বা সিটেট পেপার টু সায়েন্স নিয়ে যারা পরীক্ষা দেবে, অথবা ঝাড়খণ্ড টেট পেপার টু সায়েন্স নিয়ে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য ম্যান্ডেটরি সাবজেক্ট। এছাড়া যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে বা সিটেট পেপার অন দেবে, কি ঝাড়খণ্ড টেট পেপার অন দেবে, তুমি যাই বলো না কেন, সেখানে একটা সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, দেখবে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে জিকে অ্যান্ড এনভায়রনমেন্ট বলে। তো একই জায়গা একই জিনিস। তো এই আমি আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্ট বলে যে সাবজেক্টটা রয়েছে, তার মূল বিষয়বস্তু হচ্ছে দুটো, একটা হচ্ছে বায়োসায়েন্স আর একটা জিওগ্রাফি। এই দুটো সাবজেক্ট বলতে পারো অনেকটা জায়গা কভার করছে তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টে। ঠিক আছে,
তো সেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আগামীকাল যারা প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই জায়গাগুলো দরকার, বায়োসায়েন্সটা দরকার, বাদ দিতে পারবে না, তুমি করতে হবে। তো এই হচ্ছে মূলত টার্গেট। আবারও বলছি, আপার প্রাইমারি টেট সায়েন্স, টেট পেপার 2 সায়েন্স, ঝাড়খণ্ড টেট পেপার 2 সায়েন্স, এরা সবাই ইভেন প্রাইমারি টেট তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। আগামীকাল 7টা থেকে বায়োসায়েন্স ক্লাস, বায়োসায়েন্স বলো, বায়োলজি বলো, লাইফ সায়েন্স বলো, বাংলা জীবন বিজ্ঞান বলো, যাই বলো না কেন এই রয়েছে। আমি গ্রুপটা বন্ধ করে দিলাম। হলো, অসংখ্য ধন্যবাদ যারা যারা ফিডব্যাক শেয়ার করলে। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা যারা ফিডব্যাক শেয়ার করলে। যারা ফিডব্যাক শেয়ার করবে না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি একবারও বলিনি, ফিডব্যাক শেয়ার করতেই হবে। যারা যারা ফিডব্যাক শেয়ার করলে না, বসে রেস্ট নিলে, তাদের জন্য বলছি বা তাদেরকেও বলছি অসংখ্য ধন্যবাদ। তো আমি ইয়ে করলাম, কোডে চলে গেলাম, যেটা বললাম, যেটা বলার শুধুমাত্র টাইপ করে পাঠাবে, অথবা স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে, মানে কোনো ইমেজ পাঠাবে। এই দু একজন বলার পরও বারবার পাঠাচ্ছ, দেখো তাদের কাছে যাচ্ছে না, তখন ম্যানুয়ালি চেক করছি, দেখছি এদের কাছে যাচ্ছে না। আমি আবারও বলছি, ম্যানুয়ালি আমি পাঠাতে পারবো না, কাউকে পাঠাতে পারবো না, পাঠাবো না। আমার কথাটাকে নিতে পারবো, যারা টাইপ করে পাঠাচ্ছে তাদের সবার কাছে যাচ্ছে, বারবার বলছি। মানে এমন না তো আমি গরুর রচনা করতে বলছি, মানে যারা লিখছিল আমি তাদেরকে বলছি, মাত্র তো দুটো তিনটে ওয়ার্ড মাত্র, এটা লেখার দরকার আছে। আমি তোমাকে দিয়ে কোনো ওই শুভশ্রী গাঙ্গুলি সিনেমার কোনো ডায়লগ লেখাচ্ছি না। আমি তোমাকে যা কিছু লেখাচ্ছি যেটা তোমার লেখা উচিত ছিল। আহ, মানে বুড়ো বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত যেটা কিছু পারোনি, আমি সেটাই তোমাকে লিখে নিচ্ছি। মানে একদিন বলেছিলাম, যেমন মাই ইয়ার 2006, আজকে যেটা বলবো সেটা তুমি এখনো পর্যন্ত লেখোনি, কিন্তু তোমাকে লিখতে হবে, লেখা অভ্যাস করো, এটা লেখা অভ্যাস করো। আমি কোডের মধ্যে চলে গেলাম, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ করবে, নাম্বার বা কোড আমি সব কিছু দেখি। আর এটা এটা বলার যে সিক্রেট কোড তোমরা পাল্টাবে, কারণ আমি এখনো পর্যন্ত শেয়ার করিনি তার সিক্রেট, যে শেয়ার করে দেবো অন্য একটা সিক্রেট থাকবে। কোড হচ্ছে টিচিং মাই ড্রিম। আবারও বলছি, আমি একবার তোমার থেকে লিখে নিচ্ছি, তুমি বারবার লেখো, বারবার বলো, টিচিং মাই ড্রিম, টিচিং মাই ড্রিম। রিপিটেডলি বলো, রেগুলার বলো। একটা কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড বলে যে ব্যাপারগুলো হয়, সেই ব্যাপারগুলো এখানে কিছু না কিছু কাজে লাগে। এটা হচ্ছে 6291515800, 6291515800, 6291515800। ঠিক আছে, মানে আমি যদি এরকমটা বলি, ধরো তোমার কোন একটা পরীক্ষার কাট অফ ধরো 100-র মধ্যে 60, আউট অফ 100 60 হচ্ছে কাট অফ, আমি ধরে নিচ্ছি 60, বা আমি যদি একটু রাউন্ড ফিগার না নিয়ে নিই, 60.25 ধরে নিচ্ছি। 60, অসুবিধা হচ্ছে যেহেতু মাউন্ট 60.25 আমি ধরে নিচ্ছি। এবার ধরো কেউ 61 পেয়ে গেছো, 65 পেয়ে গেছো, তাদের কাছে খুব একটা ডিফারেন্স না, মানে তুমি কত কি বেশি পেলে না পেলে কিছু একটা ম্যাটার করছে না সেই অর্থে, মানে সেই অর্থে। আবার কেউ ধরো 55 পেয়েছো, 40 পেয়েছো, 50 পেয়েছো, তারও কিছু ম্যাটার করছে না। ম্যাটার করছে কার, যে ধরো 60 পেয়েছে, যে হয়তো 59.75 পেয়েছে, তার কাছে 0.5, 0.25, 0.75 খুব গুরুত্বপূর্ণ। আমি এই কথাটা এই কারণে বললাম, যে তুমি যদি এটা লেখার ফলে তোমার মধ্যে যদি 0.5%ও উন্নতি, 0.5% কোথায় কাজে লাগতে পারে, আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি, নিজেকে তৈরি করো, মানে এটা ভেবো না এরকম ভাবে যে এরকম কোনো পরিস্থিতি কোনোদিন আসবে, ভগবান তোমাকে একটা অপরচুনিটি ছুড়ে মারবে, নেই ক্যাশ ধর, ধরে তোর একটা অপরচুনিটি দিলাম, লাইফ সেট হয়ে যাবে। এইভাবে কোনোদিন লাইফ ভেবো না। মানে তোমার লাইফে যেগুলো প্রতিদিন দেখো স্ট্রাগল হচ্ছে, প্রতিদিন দেখো যে তোমাকে প্রতিদিন বিভিন্ন রকমের অ্যাংজাইটি, বিভিন্ন রকমের যে আহ, এগুলো যে ডিপ্রেশন, এগুলোর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তো রেগুলার যাচ্ছ, এগুলোর মধ্যে তোমার অপরচুনিটি লুকিয়ে রয়েছে। এই যে যত কনভার্সন ভালো জানে, সে কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার বলছে, আমাদের সবার সবকিছু সেম,
আমারও 24 ঘন্টা, তোমারও 24 ঘন্টা, মুকেশ আম্বানিরও 24 ঘন্টা। আবারও বলছি, এই মাথায় রেখে দিও, এই জায়গাটা মাথায় রেখে দিও, সবার 24 ঘন্টা একই জায়গা থেকে পুষ্টি নিচ্ছে। তুমি বলতে পারো স্যার আমি 5 টাকার চা খাই আর মুকেশ আম্বানি 5 লাখ টাকার চা খায়, সে আলাদা কথা, সেটা আলাদা কথা। মানে এরকম নয় যে মুকেশ আম্বানির চা মঙ্গল গ্রহ থেকে আসছে, এই একটা কোয়ালিটি আলাদা, এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। মুকেশ আম্বানির চাও গরম জল দিয়ে তৈরি হচ্ছে, আমার তোমার চা গরম জল দিয়ে তৈরি হচ্ছে। তো চিনির বদলে অন্য কিছু ব্যবহার করতে পারে, আমি তুমি পাতি চিনি ব্যবহার করি। চিনি দিয়ে চা বানাচ্ছি, সে হয়তো 10,000 টাকা লিটার জল নিয়ে বিক্রি করে। এটা জল, অন্য কিছু না। তাই আবারও বলছি যে এইভাবে করো না, তুমি এরকমটা পাবে না যে ঠিক আছে আজকে বসে যাচ্ছি, সামনে তোমার ভাদ্র মাসের তোমার একটা খুব ভালো দিন আসছে, মাঘী পূর্ণিমা আসছে, সেদিন থেকে তোমার ভালো যোগ তৈরি হবে, দেন আমি পড়তে বসবো, তারপর শুরু হয়ে যাবে। এরকম ভাবে করো না, শুরু আজ, এখন থেকে করো। হ্যাঁ বাবা, পাঠিয়ে দিয়েছো, খুব ভালো করেছো, তো পাঠিয়ে দিয়েছো, খুব ভালো করেছো, ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। একটু ধৈর্য রাখো, আমাকে এর পরবর্তী মেসেজ করার সুযোগ দাও। মানে তুমি কোনো মেসেজ করো না, ওয়েট করো, সকাল 10টা 12টা 2টো 3টে ওয়েট করো, তোমার কাছে যাবেই। তুমি দেখো না, আমাকে একটু সুযোগ দাও, তোমাকে আমি মেসেজ করি, আমাকে সেই সুযোগটুকু দাও, কিচ্ছু বলো না, কোনো কিছু বলতে হবে না। হ্যাঁ ডেফিনেটলি ক্লাস হবে, এসএলএসটি খুব তাড়াতাড়ি শুরু হবে। আমি শুরুতেও বলেছিলাম একটা কথা, সেটা আরো একবার সেই কথাটাই বলছি, যে ঘরে দরজা এঁটে পড়ার সময় চলে এসছে। আবারও বলছি, পড়তে বসো, পড়ার স্ট্রাকচার আমি কমপ্লিট করে দিয়েছি, যে পড়তে বসার আগে তোমার কি কি করতে হবে, কি কি দরকার রয়েছে, সেগুলোকে সেট আপ করে নাও, কোথায় কেমন ভাবে টিউনিং করতে হবে নিজের মতো করে নাও। আমি জেনারেলাইজ করেছি, স্পেসিফিক যাইনি। যদি সেই অর্থে কারো বুঝতে অসুবিধা হয়, পার্সোনালি আমাকে যে কোনো দিন ফোন করে নিতে পারো, অবশ্যই এই টাইমে ফোন করবে, তারপর শুরু করো। এটা ভেবো না, আমি বারংবার বলেছি দুটো ক্যাটাগরি, এক ক্যাটাগরি যারা পড়তে বসছে দেন নোটিফিকেশন দেখছে, আর একটা ক্যাটাগরি যারা নোটিফিকেশন দেখে ফর্ম ফিল আপ করে পড়তে বসছে। বরাবরই পার্থক্য রয়েছে, কম্পিটিটর তোমার হচ্ছে যারা পড়তে বসেছে দেন নোটিফিকেশন দেখছে, এরাই তোমার কম্পিটিটর। আর বাদ বাকি এরা, এরা হচ্ছে ওই কমিশনের রেসপেক্টে একটা প্রফিটেবল বলতে পারো, এই বলতে পারো যে এই ছেলেটা বা মেয়েটা প্রতিবার ফর্ম ফিল আপ করে, কমিশনে কিছু টাকা হয়, এই আর কি। তুমি আর অন্য কোনো কিছু নাও, তুমি আর অন্য কোনো কিছু নাও। আবারও বলছি, সুযোগ থাকতে সৎ ব্যবহার করে, এরকমটা বারবার বলছি, ভেবো না যে তোমার জন্য আলাদা করে কোনো স্পেশাল কিছু আসবে, স্পেশাল করে কিছু আসবে, ভেবো না। নিজেকে স্পেশাল তৈরি করো, নিজেকে স্পেশাল তৈরি করো। ইনিশিয়াল স্টেজ ভীষণ টাফ হয়, বিশ্বাস করো, ইনিশিয়াল স্টেজ ভীষণ টাফ হয় যে কোনো ফিল্ড। তুমি ভাবছো যে আজকাল লোক নিচে গিয়ে রিলস বানিয়ে করছে, তুমি জেনে রাখো ওর একটা রিলস প্রথম দিনে ভাইরাল হয়নি, ওই দীর্ঘদিন নাচতে 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 40 নম্বর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আবার বলছি, এটা ভেবো না যে আমি একবার করলাম আর উনি হয়ে গেল, এটা কখনোই ভেবো না। শুরু করো, ইনিশিয়াল স্টেজ ভীষণ টাফ, তোমার সবসময় তোমার উপর একটা অপোজিট ফোর্স কাজ করবে, যে তোমাকে করতে দেবে না, বাধা দেবে, এটা ঠিক না। আমাদের সবসময় জন্য কমফোর্ট জোন খুব পছন্দের, আর ওটাই আমাদেরকে শেষ করে, নষ্ট করে, ধ্বংস করে। ঠিক উই পোকার ঢিবের মতো, কমফোর্ট জোন উই পোকার ঢিবের মতো, তখন ওই ঢিবেটা তুমি সরিয়ে ফেলবে, দেখবে পুরো জায়গাটা খোকলা হয়ে গেছে। তাই বারবার বলছি, সুযোগ থাকতে তার সৎ ব্যবহার করো, অপব্যবহার করো না। সুযোগ থাকতে তার সৎ ব্যবহার করো, অপব্যবহার করো না। কন্টিনিউ স্টুডেন্ট, আমি এখন থেকে শুরু করতে পারবো, ডিলেট করতে আশা করি। দেখো, আমি তোকে বলে রাখি, প্রাইমারি আপার প্রাইমারি এগুলোর ক্ষেত্রে কিন্তু এসএলএসটি অনগোয়িং রানিং ফার্স্ট সেমিস্টার এরা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু এসএলএসটির ক্ষেত্রে কিন্তু ওই যারা পাস করে গেছে অথবা অ্যাপিয়ারিং এরকম টাইপের ক্যান্ডিডেটরাই। মানে তুমি যদি এরকম ভাবো যে আমি এটা ফার্স্ট সেমিস্টারের ডেট চলছে আর আগামী 3 মাসের মধ্যে ধরে একটা এসএলএসটি সার্টিফিকেশন বেরোলো, সেক্ষেত্রে তুমি কিন্তু পাবে না সুযোগ। আশা করি বোঝাতে পারলাম কে পাবে আর কে পাবে না, আশা করি বোঝা গেছে।
হ্যাঁ বাবা ঠিক আছে, কোড পাঠিয়ে দিয়েছো ঠিক আছে, ধৈর্য রাখো না বাবা, ওয়েট করো, সোনা মানিক, একটু ওয়েট করো, একটু ধৈর্য রাখো। এই যে কথাগুলো বলছে এগুলো পছন্দ হচ্ছে না, উচ্ছের মতো লাগছে, কালমেন মনে হচ্ছে, দেখো ওটাই তোমার শরীরে উপকার হয়। বিরিয়ানি মাঝে মাঝে ভালো লাগে, তোমাদের 3 বার সকালবেলা উঠে বিরিয়ানি, দুপুরবেলা বিরিয়ানি, রাত্রেবেলা ঘুমানোর সময় খেতে পারবে না। সেমিস্টার হয়ে গেলে কি পারবো বুঝতে? তবে আমার কথাটা মন দিয়ে শোনো, মানে এই অভ্যাসটাই নেই যে কি বলছি, আমি কি এই কথা বললাম, এই যারা বাকিরা রয়েছে আমি কি এই কথা বললাম যে আমার একটি সেমিস্টার কমপ্লিট হলে আমি সেমিস্টারে বসতে পারবো? আমি এইমাত্র তো বললাম তো। বাকি যারা রয়েছে সব কি ঘুমাচ্ছ, ইয়েস নো বলতে পারছো না? মানে এই কারণে আমি বারবার বলছি, স্পিড এই হচ্ছে সব থেকে বড় দোষ। এটাই যদি আমি যখন পেইড ব্যাচে বসবো দেখবে তখন কত ইন্টারেস্ট রয়েছে, কত ইন্টারেস্ট রয়েছে। অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, মানে এই এই ব্যাপারগুলোতে আর কি, যে কি ধরনের তোমরা, কেমন টাইপের মানুষ, মানে যা কিছু বলছি এগুলো সব কি তোমার এগেনস্টে বলছি? মিনিমাম আনসার টুকু দেওয়ার প্রয়োজন মনে করো না, হায়ারার্কি মানতে চাও না, হায়ারার্কি মানতে চাও না, যে ঠিক আছে ওই লোকটা টেবিলের ওপাশে বসে রয়েছে, আমরা এই পাশে বসে রয়েছি, এই হায়ারার্কিটা খুব মানতে চাও না। তো তুমি আশা করো কি করে যে তোমার লাইফে হায়ারার্কি আসবে? তুমি আশা করো কি করে যে তোমার জন্য একটা ডেস্টিনেশন তৈরি হবে? আগে দিতে শেখো ফার্স্ট, এটা রেখে দিলে আর কিছু পাবে না। ধরো, ছেড়ে দাও, ধরো, ছেড়ে দাও, তবে পাবে নতুন স্বাদ। তুমি যে পথে হাঁটতে চলেছো, আমি আবারও বলছি ওটা আমি অলরেডি পার করে এসেছি, বেশ কয়েকবার হেঁটে এসেছি, পার করে এসেছি। তাই আমি তোমাকে বলছি, মানলে তোমার জন্য ভালো, না মানলে তোমার কম্পিটিটরের জন্য ভালো। এমন না হয় যখন আমার কথাগুলোকে ফিল করতে পারলে, তখন দেখলে যে তোমার জীবনে অপরাহ্ন নেমে এসছে, একটু পরে সন্ধ্যা বেড়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, এরকমটা না হয় যে এমন সময় তুমি বুঝতে পারলে, আমার কথাগুলোকে ফিল করতে পারলে, সাবধান হয়ে যাও, সজাগ হয়ে যাও, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার শত্রু নই, আমি রিপিটেডলি এর আগে বারবার বলেছি, আমি কখনো দাবি করছি না যে আমি তোমার খুব কাছের নিজের, বা আমি তোমার আহ, শুভাকাঙ্ক্ষী, কিচ্ছু দাবি করছি না, কিন্তু এটা বলতে পারি আমি তোমার কোনো ক্ষতি করছি না, আমি তোমাকে কোনো রকম বিপথে চালিত করছি না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, আমি যা কিছু বলছি তাতে তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, বিন্দু মাত্র ক্ষতি হবে না। ব্যাপারগুলো যে বোঝার চেষ্টা করো, মেনে চলার চেষ্টা করো, বাকি দায়িত্ব তোমাদের। তাহলে ওই কথা রইলো, আগামীকাল সন্ধ্যে 7টা থেকে বায়ো সায়েন্স ক্লাস, প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো আমি বলবো একটু ধৈর্য রাখো, অপেক্ষা করো, আমার পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করো। তুমি কোনো মেসেজ করো না, তুমি কোনো ফোন করো না, আমার জন্য অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো, আমার পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করো, ওয়েট করে দাও। ক্লাস শুরুর ব্যাপারে আমি তো বললাম যে আমি একদম লাস্ট ক্লাসের দিন জানিয়ে দেবো, ডিটেলসে জানিয়ে দেবো সবকিছু, একদম ওপেন টু অল, সবার কাছে সবকিছু জানিয়ে দেবো। কিন্তু ওপেন টু অল বলতে শুধুমাত্র লাইভ ক্লাসে সীমাবদ্ধ থাকে, বাইরে যাবে না, বাইরে যাবে না। আরো একবার লাস্ট সেন্টেন্স, একটাই সেন্টেন্স, দরজা বন্ধ করে পড়ার সময় চলে এসছে, বইগুলোকে নামাও, বের করো, প্ল্যান তৈরি করো, নিজের চার্ট তৈরি করো, যে আমার সপ্তাহে এই দিনগুলো ক্লিন ডে, আমি এখানে প্রচুর সময় দিতে পারি, এই দিনগুলোতে আমার অসুবিধা রয়েছে, দেখো ওখান থেকে 20 মিনিট বের করা যায় কিনা, ওখান থেকে আধ ঘন্টা বের করা যায় কিনা, সময় এসছে। আমি এগুলো নিয়ে বহুবার বলেছি, প্রথম দিন থেকে এই কথাগুলো বারবার বলে এসেছি। সাবধান হয়ে যাও, তৈরি করো নিজেকে, পরে সুযোগ পাবে না। থ্যাংক ইউ, গুড নাইট। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে বায়ো সায়েন্স ক্লাসে। অসংখ্য ধন্যবাদ সবাই।